So this is the first curve. Amphibian experiments are set up, experimental setup বইতে দেখো ফার্স্ট বই রাখবে, তাই জন্য এটা তো রাখতেই হবে। দিস ইজ দ্য ফার্স্ট কার্ভ। দোজ হু আর নট প্রেজেন্ট, তাও আমি একদম ডিটেলস তো বলছি। দিস ইজ কল্ড আ সিম্পল মাসেল কার্ভ। অন্তত দেখে যেন চিনতে পারো পরীক্ষায়, অ্যাটলিস্ট রেকগনাইজ সিম্পল মাসেল কার্ভ। সো সি ইট লুকস লাইক সামওয়াট লাইক, এই যে সব আমরা যত নার্ভ মাসেলে অ্যাকশন পোটেনশিয়াল তো জানা আছে, ওই যেন এইরকমই সব দেখতে গ্রাফগুলো তৈরি হচ্ছে। কিন্তু এখানে কি আছে, পয়েন্ট এ বি সি ডি লেবেল করা আছে। সো দিস পয়েন্টস এ বি সি ডি আর লেবেলড। A is for the point of stimulus. Stimulus is applied to some nerve. So amphibian nerve potential experiments are set up in such a way there are electrical arrangements, electrical circuits. There is a drum. এটাকে কাইমোগ্রাফ বলে, ড্রাম যে কাইমোগ্রাফ, যেরকম ইসিজি তে ইলেকট্রোকার্ডিওগ্রাফ বলে, ইইজি ইলেকট্রোকার্ডিওগ্রাফ, এই যে ইলেকট্রোএনসেফালোগ্রাম, বিভিন্ন ধরনের যে ট্রেসিং গুলো আছে, এখানে যে ট্রেসিং গুলো হয় একটা রাইটিং লিভার থাকে, তার মানে একটা কিছু কিছু একটা আঁকতে হবে গ্রামের উপর, কালো রঙের ড্রাম থাকে। দেখো এগুলো সব বইতে ছবি পাবে, এই ডিটেলস গুলো নেই। অনলি আমরা গ্রাফস পড়াই, কিন্তু ভালো করে বুঝতে হলে সমস্ত কিছু এক্সপেরিমেন্টাল সেটআপ সহ বোঝাতে হবে। যেইভাবে পিএফটির ক্লাস নেওয়া হচ্ছে, থিওরিটিক্যাল ডিসকাশন প্লাস উইথ মেশিন, এইভাবে সব ডিটেলসে যতটা পারা যায় নেওয়া হচ্ছে। বিকজ পাইরোমেট্রি ইজ অলসো ইন দ্য সিলেবাস। Examiners are coming and asking. There was a batch where we skipped this cardiac graph because they are tough. One of the external examiners asked, where are the cardiac graphs? Why are they not being able to answer? Uni graph ছাড়াই জিজ্ঞেস করতে শুরু করেছিলেন, why are they not being able to answer? So we admitted that we have not taught those. তো বললেন যে না, আমাদের কলেজে we teach in our college because it is in the syllabus. Now the syllabus is uniform, NMC, competency based syllabus. According to NMC, we cannot skip anything. এই কলেজ আগে বলে দিল যে আমরা এটা পড়াইনি, এটা স্যার ধরবেন না, এরকম ভাবে আর কোনোভাবেই হবে না। একদম 2018 থেকে যেভাবে হয়ে গেছে একেবারে ইউনিফর্ম। সো ইউ হ্যাভ টু নো এভরিথিং হোয়াট ইজ গিভেন ইন দ্য সিলেবাস। ইনফ্যাক্ট প্রফেশনাল কোর্স তার বাইরে যদি কিছু চলে আসে সেইটা ভাবতে হবে। So see, at least know that this is a graph. নিজেরা পড়বে, এগুলো কিন্তু না পড়লেই ভুলে যাবে। মানে না যদি এখনই পড়ে রাখো একবার, তাহলে আবার ভুলে যাবে। বেশিরভাগ জিনিসই তাই। এই পয়েন্ট এ হচ্ছে পয়েন্ট অফ স্টিমুলাস। একটা নার্ভ মাসেল প্রিপারেশন নিয়ে আমরা স্টাডি করছি, তাহলে হোয়াট উইল ফর আ মাসেল কন্ট্রাকশন হোয়াট ইজ টু বি স্টিমুলেটেড, নার্ভ ইজ টু বি স্টিমুলেটেড। এই সহজ সহজ জিনিসগুলোই তখন ভুল হয়, যে হোয়াট ইজ টু বি স্টিমুলেটেড, নার্ভ, মাসেল ডাইরেক্ট স্টিমুলেশন দিলে কন্ট্রাকশন হয়? কি সম্ভব ইন ভিট্রো? ইয়েস হয়, অবশ্যই হয়। কিন্তু নার্ভ মাসেল প্রিপারেশনে কি করছি আমরা, নার্ভকে ডিরেক্ট স্টিমুলেট করছি। যদি কোনো কারণে যারা এই যে ফ্যাটিক বলে একটা জিনিস হয়, ফ্যাটিক কোথা থেকে হয়, নার্ভ মাসেল কোনো একটা মাসেলের অ্যাকশন হচ্ছে না। ফ্যাটিক কি খালি মাসেলই হয়ে থাকতে পারে, যে মাসেল এন্ড ওয়্যার এন্ড টিয়ার? নো, দেয়ার ইজ ওয়ান ফ্যাটিক কল্ড সিএনএস ফ্যাটিক। সিএনএস ফ্যাটিক মানে দিস কামস থ্রু, এগুলো হচ্ছে মেন্টাল এক্সারসাইজ, মোটিভেশন করে, না পারবি 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 করে, এইটা তোল পারবি। এবার এমন মোটিভেশন করলো, সে জোর করে তুলতে গিয়ে উল্টো তারপর মাসেল টিয়ার হয়ে গেল। বাট টু সাম এক্সটেন্ট দেয়ার ইজ ফ্যাটিক ইজ ডিপেন্ডেন্ট অন সিএনএস অলসো। টোটাল পাথওয়েটা কি, হোয়াট ইজ দ্য টোটাল পাথওয়ে? মোটর সিস্টেমও তো এখনো হয়নি। কর্টেক্স থেকে মোটর এরিয়া অফ কর্টেক্স, সেখান থেকে থ্রু স্পাইনাল কর্ড, দেয়ার আর হর্ন সেলস, এগুলো সব পড়া হবে। স্পাইনাল কর্ড এগুলো এখনো তো এবার একটু হ্যাপাজার্ট হচ্ছে, সেরিবেলাম বেসাল গ্যাংলিয়া হয়ে গেছে। কর্টেক্স থেকে স্পাইনাল কর্ড থেকে, সো ডিউরিং ক্রেনিয়াল নার্ভস উই ডিসকাসড আপার মোটর নিউরন এন্ড লোয়ার মোটর নিউরন কনসেপ্ট। মোটর কিভাবে কাজ করে, ওখানে কি ছিল, কর্টিকো নিউক্লিয়ার ফাইবারস ফ্রম দ্য মোটর কর্টেক্স টু দ্য নিউক্লিয়াস অফ দ্য ক্রেনিয়াল নার্ভ, সেখান থেকে লোয়ার মোটর নিউরন ফাইবার, ধরো ফেসিয়াল নার্ভ, তাহলে ফেসিয়াল মাসেলসে আসছে। আর এখানে কি পাথওয়ে, একটা বাইসেপস মাসেল কাজ করবে, কর্টেক্স টু স্পাইনাল কর্ড, দিস ইজ কর্টিকো স্পাইনাল ফাইবারস। সেখান থেকে দোজ আর আপার মোটর নিউরন ফাইবারস। আপার মোটর নিউরন মানে দ্যাট কামস ফ্রম দ্য কর্টেক্স টু দ্য, মানে একদম হায়ার সেন্টার থেকে মাঝে যে সেন্টার, তারপর ওই সেন্টার, প্রাইনাল কর্ড এখানে সেন্টার, সেই সেন্টার থেকে লোয়ার মোটর নিউরন উইল গো টু দ্য ফাইনাল, মানে যেটা এন্ড অর্গান, এক্ষেত্রে মাসেল। মোটর সিস্টেম মানে মাসেল, সেইভাবে কাজ করছে। তাহলে ফ্যাটিক একটা নাম কাজ করতে পারে অনেক কারণে।
the nerve may be fatigue. একটা যদি নার্ভ ফ্যাটিক যদি হয়, নার্ভ ইউজুয়ালি ইট ইজ নট দ্য নার্ভ হুইচ ইজ দ্য এরিয়া অফ ফ্যাটিক। নিউরোমাস্কুলার জাংশনে ফ্যাটিক হতে পারে। কিভাবে? নিউরোমাস্কুলার জাংশনে অ্যাসিটিল কোলাইন নেই, আর অ্যাসিটিল কোলাইন আর নেই, ডিপ্লিটেড হয়ে গেছে। বিকজ অ্যাসিটিল কোলাইন ইজ নর্মালি ব্রোকেন ডাউন বাই কোলিনিস্টারেজ অ্যান্ড ইট নিডস রিঅ্যাক্টিভেশন। অ্যাসিটিল কোলিন যদি না থাকে তখন মাসেল ডিরেক্ট স্টিমুলেট করলেও কন্ট্রাকশন পাওয়া যায়। দিস ইজ বেসিক কিছু থিওরি। তারপর লেন্থ টেনশন রিলেশনশিপ এগুলো কেন জানতে হয়, কাকে প্যাসিভ টেনশন বলে, হোয়াট আর দ্য কন্ট্রাক্টাইল কম্পোনেন্টস অফ আ মাসেল, যেটা জিজ্ঞেস করছিলাম আমি, বলো কে পারবে? সব যা অবস্থা, কন্ট্রাক্টাইল কম্পোনেন্টস অফ মাসেল, হ্যাঁ এটা তো সবাই পারা উচিত। কি কি আছে? কন্ট্রাক্টাইল প্রোটিনস, অ্যাক্টিন, মায়োসিন, প্রোপোনিন, ট্রোপোমায়োসিন, যদি এগুলো নাম বলি পরপর, কোনটা স্কেলিটাল মাসেলে থাকে, কোনটা স্মুথ মাসেলে থাকে, মানে কোনটা স্মুথ মাসেলে থাকে না। যাই হোক, এগুলো কন্ট্রাক্টাইল কম্পোনেন্টস, এইগুলো এখন বলতে গেলে আরো মুশকিল হয়ে যাবে। কন্ট্রাক্টাইল কম্পোনেন্টস আছে। এছাড়া কি কম্পোনেন্ট আছে মাসেলে? ইলাস্টিক কম্পোনেন্ট, শুনেছো তো, মানে এগুলো তো শোনা কথা। তো ইলাস্টিক কম্পোনেন্টস কি কি আছে? সিরিজ ইলাস্টিক, প্যারালেল ইলাস্টিক, কিছু তো জানতে হবে। নার্ভ মাসেলের থিওরি তো হয়ে গেছে, সেই জন্যই তো থিওরি করিয়ে, এগুলো তো প্রায় থিওরি ছাড়া করানো অসম্ভব, থিওরি না জেনে, উইদাউট এনি এক্সপেরিমেন্টাল সেটআপ, এইভাবে খালি কার্ভটাকে বোঝানো। সো ফর দ্য মাসেল টু বি কন্ট্রাক্টেড দেয়ার উইল বি স্টিমুলেটেড, ঠিক আছে, ওগুলোতেও আসা যাবে একটু পরে। সো ফার্স্ট যদি এই কার্ভগুলো রিভাইজ করতে হয়, তাহলে এ পয়েন্ট ইজ পয়েন্ট অফ স্টিমুলেশন, বি পয়েন্ট ইজ ওয়্যার দ্য কন্ট্রাকশন স্টার্টস। অন্তত এইটুকু বলো যাতে 5-এ অন্তত 2 নম্বর অন্তত যাতে পাওয়া যায়। সি পয়েন্ট, বি টু সি ইজ কন্ট্রাকশন পিরিয়ড, ওই যে গার্ভটা হচ্ছে দিস ইজ দ্য হাইট অফ কন্ট্রাকশন হয়ে তারপরে রিল্যাক্সেশন হচ্ছে। যেমন অ্যাকশন পটেনশিয়াল হলে ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, তাই তো? সেই রকম দেখতে, থিং ইজ নট দ্য সেম। হিয়ার ইট ইজ শোয়িং মাসেল কন্ট্রাকশন, দিস ইজ দ্য অ্যাম্পলিটিউড অফ কন্ট্রাকশন। অ্যাকশন পটেনশিয়ালে কি হয়, ডিপোলেশন হয়ে প্রথমে সোডিয়াম চ্যানেল খুলে তারপর পটাশিয়াম, এইভাবে হয় তো, সিরিজ অফ ইভেন্টস। সো দিস ইজ, এখানে কত কিছু তো ডিপোলারাইজেশন, এই সরি নট হিয়ার নট ডিপোলারাইজেশন, মাসেল কন্ট্রাকশন, মাসেল রিল্যাক্সেশন, এন্ড সি আফটার রিল্যাক্সেশন ইজ কমপ্লিট আবার একটা ছোট্ট কার্ভ তৈরি হচ্ছে। সি দ্য বুক। যাদের কাছে বই আছে, বই একদমই নেই, তারা কার্ভ গুলো নিয়ে দেখো, তাও সবকটা কার্ভ নেই। সো দিস ইজ দ্য, এইটা যেরকম দেখতে একদম ফার্স্টে যেটা আছে দেখো, এটা যেটা দেখতে পাচ্ছ, এটাই খোলো এখন। সো পয়েন্ট এ ইজ, এটারই জেরক্স করা আছে, পয়েন্ট এ ইজ পয়েন্ট অফ স্টিমুলেশন। তাহলে এ আর এ টু বি ইজ লেটেন্ট পিরিয়ড। লেটেন্ট মানে হচ্ছে হিডেন, আগের দিন হয়ে গেছে, আর তো ডিটেলস তো বলতে পারবো না। হোয়াট হ্যাপেন্স ইন দ্য লেটেন্ট পিরিয়ড, নিউরোমাস্কুলার জাংশন ট্রান্সমিশনটা হচ্ছে, অ্যাসিটিলকোলিন ইজ কামিং ইনটু অ্যাকশন, তারপরে কন্ট্রাকশন স্টার্ট হচ্ছে ফ্রম বি, বি টু সি ইজ কন্ট্রাকশন পিরিয়ড, সি টু ডি ইজ রিল্যাক্সেশন পিরিয়ড। অ্যান্ড ইউজুয়ালি লেটেন্ট পিরিয়ড কত, 0.01 সেকেন্ড। তার মানে মিলি সেকেন্ডে করলে 1000 দিয়ে গুণ করতে হবে, 10 মিলি সেকেন্ড, 40 মিলি সেকেন্ড, 50 মিলি সেকেন্ড, সরি, মানে 0.01 সেকেন্ড ইজ লেটেন্ট পিরিয়ড, কন্ট্রাকশন বি টু সি কন্ট্রাকশন পিরিয়ড ইজ 0.04 সেকেন্ড, ইউজুয়ালি রিল্যাক্সেশন পিরিয়ড ইজ 0.05 সেকেন্ড। রিমেম্বার, নেমোনিকের মতো রিমেম্বার করতে হলে 1 + 4 = 5। তার কোনো মানে এটা কোনো কার্যকারণ কজ এফেক্ট রিলেশনশিপ নয় যে লেটেন্ট পিরিয়ড এত বলে লেটেন্ট আর কন্ট্রাকশন অ্যাড করলে রিল্যাক্সে, দিস ইজ নট কজ এফেক্ট, দিস জাস্ট ফর রিমেম্বারিং। যেন 1 + 4 5, তাহলে প্রথমটা 1, তারপরটা 4, তারপরটা 5, 0.0। এই কথা বলছো কেন নিজেদের? আবার কি হলো, এমনি হচ্ছে না, তার উপর কি কথা বলছো? ছবি, যার কাছে বই আছে বই দেখো না, বই দেখলেও তো হবে, কিছু দিয়ে দিলাম, বইতেও আছে একই জিনিস, বইতে হয়তো একটু অন্যরকম। হ্যাঁ, সিডি রিল্যাক্সেশন পিরিয়ড, এ বি হচ্ছে লেটেন্ট পিরিয়ড, সি বি হচ্ছে যখন কঠিন জিনিস আছে এত, যখন কিচ্ছু পারবে না তখন অন্তত সিম্পল মাসেল কার্ভটা বলতে হবে। সিম্পল মাসেল কার্ভ লেটেন্ট পিরিয়ড কেন হয়, বিকজ নিউরোমাস্কুলার জাংশন ট্রান্সমিশনের একটা সময় আছে, দ্যাট ইজ ইউজুয়ালি ইট ইজ 0.01 সেকেন্ড। নর্মাল যেসব কন্ট্রাকশন, যেগুলো আমাদের নর্মালি কন্ট্রাক্ট হচ্ছে, 0.01 সেকেন্ড। টেম্পারেচার বাড়িয়ে দিলে কি হবে,
এই যে আবার টেম্পারেচার বাড়িয়ে দিলে কি হবে দেখো, একটা গ্রাফ আছে এখানে, বোধহয় কার্ভটা আছে কিনা, নেই। টেম্পারেচার কমিয়ে দিলে কি হবে সেটা আছে, বাড়ানোরটা আছে, হ্যাঁ দেখো 40 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা বাড়িয়ে দিলে কি হবে দেখো, লেটেন্ট পিরিয়ডটা কমে যাবে, লেটেন্ট পিরিয়ডটা কমে যাবে কিন্তু অ্যামপ্লিটিউড অফ কন্ট্রাকশন বেড়ে যাবে। দিস আর দ্য জাস্ট দ্য অবজারভেশনস। কেন হয় আবার থিওরি, কি চেঞ্জ হয় মাসেলে, এনজাইমেটিক চেঞ্জ, মাসেলে টেম্পারেচার চেঞ্জ হলে মাসেলে কি কি চেঞ্জ হয়। সি 40 ডিগ্রি সেন্টিগ্রেডের এই কার্ভটাই দেখছি এখানে নেই, 10 ডিগ্রি সেন্টিগ্রেডেরটা আছে। ইফ দ্য টেম্পারেচার ইজ ইনক্রিজড, টেম্পারেচার কিভাবে ইনক্রিজ করা হয়, এক্সপেরিমেন্টাল সেটআপ, এগেইন ইট কামস টু এক্সপেরিমেন্টাল সেটআপ। নার্ভ মাসল স্টিমুলেশন কিভাবে, আমরা যদি ওয়ার্ম রিঙ্গার ল্যাকটেট সলিউশন দিই, রিঙ্গার ল্যাকটেট সলিউশন ইজ ইউজড, রিঙ্গার ল্যাকটেট সলিউশন, RINGR ল্যাকটেট, এগুলো তো তোমাদের কাছে নতুন নাম, এত তাড়াতাড়ি বলে গেলে মুশকিল, কিন্তু মানে ক্লাসটা তো আগের দিন হয়ে গেছে অ্যাকচুয়ালি। রিঙ্গার ল্যাকটেট সলিউশন ইজ ইউজড টু কিপ দ্য নার্ভ মাসল প্রিপারেশন ভায়াবল। তার আগে যেটা ফার্স্ট কোশ্চেন একটা হতে পারে যে হোয়াই ইজ ফ্রগ চোজেন, পয়েন্টস গুলো লেখা আছে বইতে, 3-4টে পয়েন্ট লেখা আছে, সব যে কোনো প্র্যাকটিক্যাল বইতেই লেখা আছে যে দিস আর হার্মলেস অ্যানিমালস, নার্ভ মাসল স্টিমুলেশন ইজ ইজি টু, মানে এটা ভায়াবল রাখাটা সহজ। ও তাছাড়া হচ্ছে কি নার্ভ কি মাসল না হয়, সায়াটিক নার্ভ অ্যান্ড গ্যাস্ট্রোকনেমিয়াস মাসল, দিস আর দ্য নার্ভ মাসল প্রিপারেশন, মানে নেওয়া হয় সায়াটিক নার্ভ অ্যান্ড গ্যাস্ট্রোকনেমিয়াস মাসল। সায়াটিক নার্ভ সাপ্লাইজ দ্য গ্যাস্ট্রোকনেমিয়াস মাসল, তার মানে ইনফিয়ার এক্সট্রিমিটির থেকে নেওয়া হচ্ছে। আর কার্ডিয়াক এক্সপেরিমেন্টস এর ক্ষেত্রে অবশ্যই কার্ডিয়াক কার্ডিয়াক মাসল, হার্টটাকে নিতে হবে। তো ইট ইজ ইজি টু প্রিজার্ভ, নার্ভ মাসল প্রিপারেশন অফ ফ্রগ ক্যান ড্র অক্সিজেন, অ্যাটমসফিয়ার থেকে ডিরেক্ট অক্সিজেন নিতে পারে, এই কিছু পয়েন্টস আছে যার জন্য ওটা নেওয়া হচ্ছে। আর ফ্রগস আর ইজি টু হ্যান্ডেল, হার্মলেস অ্যানিমালস, প্রথমেই পিথিং করে দেওয়া হয়, বায়োলজিতে পিথিং শব্দটা আশা করি জানা আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে দেওয়া হবে। জাস্ট ফ্রগটাকে নিয়ে এরকম একটা, তো বায়োলজি এগুলোও তো এইচএসএ অব্দি তো প্র্যাকটিক্যালে হয় না সেভাবে, পিথিং করে তারপর যাই হোক, পিথিং এর আর ডিটেলস দরকার নেই, মানে পিথিং মানে হচ্ছে ইট ইজ ডিস্ট্রয়িং দ্য সেন্ট্রাল নার্ভাস, তাকে আনকনসিয়াস করে দিয়ে তারপর তাকে ডিসেকশন করতে হবে, ফ্রগ ডিসেকশন করে তারপরে হচ্ছে আমার নার্ভ মাসল প্রিপারেশন তৈরি করতে হবে, দ্যাট ইজ টু বি কেপ্ট ভায়াবল, রিঙ্গার ল্যাকটেট সলিউশন। রিঙ্গার ল্যাকটেট এটা একটা প্রথম এখন বস্তুই করে নাও, রিঙ্গার ল্যাকটেট সলিউশন কি কি আছে, সোডিয়াম ক্লোরাইড, এগুলো যেগুলো আছে টু কিপ আইসোটোনিক, যেমন আরবিসি হেমস ফ্লুইডে থাকছে কেন সেই রকমই এই জিনিসগুলো থাকে। তো সেই রিঙ্গার ল্যাকটেট সলিউশন যখন ওয়ার্ম আমি নিই এই 40 ডিগ্রি সেন্টিগ্রেডে, তখন কি হবে, তখন দ্য লেটেন্ট পিরিয়ড উইল ডিক্রিজ, তার মানে কি নিউরোমাসকুলার জাংশন ট্রান্সমিশনটা তাড়াতাড়ি হয়ে কন্ট্রাকশন তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে। আর যখন এই উল্টোটা হয়, টেম্পারেচার যখন ডিক্রিজ করে যাচ্ছে তখন লেটেন্ট পিরিয়ড ইনক্রিজ, সব পিরিয়ড গুলো ইনক্রিজ করে যাচ্ছে, কন্ট্রাকশন অ্যামপ্লিটিউডটা কমে যাচ্ছে। দ্য পিরিয়ডস, লেটেন্ট পিরিয়ড, কন্ট্রাকশন পিরিয়ড, রিল্যাক্সেশন পিরিয়ড, এই পিরিয়ডস গুলো ইনক্রিজ করে যাচ্ছে, দিস দ্য টাইম পিরিয়ডস। আর টাইম পিরিয়ড কিভাবে মাপা হয়, থ্রু ইউজিং আ টিউনিং ফর্ক অফ 100 হার্টজ। নাও এগেন মেমোরাইজ দিস, কিছু জিনিস যেগুলো আমরা এক্সপেরিমেন্টাল সেটআপ বলে করছি না, তাই জন্য কিছু জিনিস, কেন স্যার আমি তো এখানে তো রিনিস টেস্ট করতে গিয়ে 512 হার্টজ নিয়েছিলাম, এখানে 100 হার্টজের ফ্রিকোয়েন্সি টিউনিং ফর্ক নিয়ে আমরা মেজার করি, কারণ আমরা মেজার করছি খুব কম টাইম, 0.1 সেকেন্ড হচ্ছে লেটেন্ট পিরিয়ড, 0.04 সেকেন্ড হচ্ছে কন্ট্রাকশন পিরিয়ড, 0.05 সেকেন্ড হচ্ছে রিল্যাক্সেশন পিরিয়ড, টোটালটাই হচ্ছে 0.1, তাই তো, তাই হচ্ছে তো 5 4 9 1 10, হ্যাঁ 0.1 সেকেন্ড, তার মানে 100 মিলিসেকেন্ড, টোটালটা 10 মিলিসেকেন্ড, 40 মিলিসেকেন্ড, 50 মিলিসেকেন্ড, কেন 100 হার্টজ ফ্রিকোয়েন্সির টিউনিং ফর্ক দিয়ে করা হয়। এই নিচে যে কার্ভটা আছে, দিস ইজ কল্ড দ্য টাইম ট্রেসিং, দিস ইজ দ্য টাইম ট্রেসিং। নিচের কার্ভটা যদি জিজ্ঞেস করে তাহলে দিস ইজ দ্য টাইম ট্রেসিং, জাস্ট কার্ভগুলোকে কোনটা কি দেখে চিনতে পারবে সেইভাবে জেনে রাখো। আর এই ডি পয়েন্ট, যেখানে দ্য পয়েন্ট ডি ওয়্যার ইট ইজ এন্ডিং, কারা বাংলা বোঝে না, রোজই একই জিনিস জিজ্ঞেস করতে হবে, হাই টাইম। আর কিন্তু 4 মাস পর পাস করলে আর 4 মাস পরে পেশেন্টদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে, কারা বোঝে না বাংলা, সবাই বোঝে। সো যদিও উই শুড মেডিকেল টার্মস তো ইংরেজিতেই বলতে হবে। সো ডি পয়েন্ট, আফটার দ্য ডি পয়েন্ট দেয়ার ইজ আ স্মল কার্ভ, সবাই দেখতে পাচ্ছে, আফটার দ্য ডি পয়েন্ট হোয়াট ইজ দ্যাট,
এই যারা ক্লাস করেছো এই বলো তুমি ওই ডিটা কি, ডি পয়েন্টের পর যে স্মল কার্ভটা সিম্পল মাসেল কার্ভে, না মাসেল রিল্যাক্স, সেটাই তো ভুল উত্তর। মাসেল রিল্যাক্স তো হয়েই গেছে, যারা ক্লাসে ছিলে, তুমি ছিলে বললে তো। ডি, ডি এর পর যেটা আসছে সেটা কি, তোমাকে ওর কাছে বইও নেই গ্রাফও নেই, 5টা গ্রাফ দিয়ে দিলাম তো, ওকে দাও কিছু, ওর কাছেও নেই, ওই বইটা থেকে দেখো, পাশের বইটা থেকে। না হাইপার এগুলো তো, ওটাই তো নার্ভ অ্যাকশন, এটা তো অ্যাকশন পোটেনশিয়াল নয় রে বাবা, ডিপোলারাইজেশন রিপোলারাইজেশন হাইপোলার, দেখতে সেই রকম। এটা কি, ডিটাকে বলে, ডি পিরিয়ডের পর ওটাকে কি বলে, সব বইতে লেখা আছে, দ্যাট ইজ কল্ড ফিজিওলজিক্যাল কার্ভ, বাট ইট হ্যাজ নাথিং টু ডু উইথ ফিজিওলজি। এগুলো হচ্ছে সব মিসনোমার, কিছু কিছু মিসনোমার হয়ে আছে আমাদের, যেগুলো বলা হয়ে আসছে, কেন বলে আমরা, দিস ইজ আ মিসনোমার, এখানে কোনো ফিজিওলজির সাথে সম্পর্ক নেই, দ্যাট ইজ নট ডিউ টু মাসেল কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন, দ্যাট হ্যাজ স্টপ। এই জন্যই এক্সপেরিমেন্টাল সেটআপ লাগে, দ্যাট ইজ একটা লিভার এভাবে মুভ করছিল, লিভার তো একটা ফিজিক্সের একটা সিস্টেম, ফিজিক্যাল সিস্টেম, তো তাহলে তার কি আছে, একটা ইনার্শিয়া আছে। আগের দিন পড়ানোর সময় বললাম, ইনার্শিয়া অফ রেস্ট, ইনার্শিয়া অফ মোশন, ফিজিক্সে আমরা যেগুলো পড়েছি, একটা জামা ঝুলছে, তাকে যদি এভাবে ঝাড়া দিই, ধুলোগুলো গা থেকে পড়ে যায়, কেন, বিকজ দে হোয়াট এভার ইজ অ্যাট রেস্ট টেন্ডস টু রিমেন অ্যাট রেস্ট। আমি যেটাকে জোর করে সরিয়ে দিচ্ছি, আর যেটা পড়ে গেল, নিউটনস লজ, নিউটনস লজ ছিল তো, যেটা ঠেলছি, ইট কন্টিনিউস টু রিমেন ইন ইট স্টেট অফ মোশন, রেস্ট অর মোশন আনলেস compelled by some external force to act otherwise, এসব ছিল তো নিউটনস লজে। ইনার্শিয়া এমনই একটা জিনিস যেটা ইট উইল টেন্ড টু কিপ দ্য থিং ইন দ্য সেম পজিশন, কিপ মানে এনিথিং ইন দ্য সেম পজিশন। তো ইনার্শিয়া, একটা লিভার এতক্ষণ কাজ করছিল, মানে কিভাবে হয়, কাইমোগ্রাফ, রোটেটিং ড্রামের উপর কিছু গ্রাফ নেওয়া হয়, রোটেটিং ড্রামের উপর কিছু গ্রাফ নেওয়া হয়, স্টেশনারি ড্রামের উপর। ওই ড্রামের ছবিটা দেখো, বইতে আছে ড্রামের ছবি, এক্সপেরিমেন্টাল সেটআপের ওখানে। একবার পুরোটা রিডিং পড়বে, বোঝো না বোঝো, যতটা বোঝো রিডিং পড়বে, প্রাইমারি সেকেন্ডারি কয়েল ইলেকট্রিক্যাল সার্কিটের ডিটেলস বোঝার দরকার নেই, কিন্তু কিভাবে এক্সপেরিমেন্টটা হয়, অ্যাকচুয়ালি কি সেটআপ করে করা হয়, আমি ডিটেলস বুঝতে বলছি না, ইউ শুড নিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াই হুইচ স্ক্রু ইজ ইউজ, বিভিন্ন ইনস্ট্রুমেন্টের নাম আসবে, নিভস হ্যামার, এগুলো আমরা মানে ইনফ্যাক্ট যে মতো তো তাহলে হসপিটালেও দেওয়া উচিত। যাই হোক, আমরা নিজেরাই করছি না, সুতরাং যেটা আমরা নিজেরা করব না সেটা তোমাদেরকে দেবো, সেটা তো হয় না। তো নিভস হ্যামার, কিন্তু জিজ্ঞেস করলে দু একটা নাম, নিভস হ্যামার কথাটা কোথায় শুনেছো অন্তত যেন বলতে পারো, অ্যাম্ফিবিয়ান নার্ভ মাসেল এক্সপেরিমেন্টে এটা আছে। তো আমি ডিটেলসটার জন্য বুঝতে বলছি না, হাউ আর প্রাইমারি কয়েল সেকেন্ডারি কয়েল অ্যারেঞ্জ, কিভাবে কি, কিচ্ছু বুঝতে বলছি না, ইলেকট্রন সার্কিট ব্রেকার, সেগুলো কিচ্ছু বুঝতে বলছি না, কিন্তু একবার গোটা যে বই থেকেই পড়ো, প্রেফারেবলি, আবার একই বলছি, আমার ওই বইটা ভালো লাগে, যে ডায়াগ্রাম বেশি, সেই বইটা থেকে পড়তে বলি বারবার, বাট দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল, যে বই থেকেই পড়ো রিডিং পড়বে, একে জয়নের বইটা থেকে পড়লে কিছু জিনিস বোঝা যায়। অ্যাকচুয়ালি এগুলো আরো বেটার হচ্ছে নিজে হাতে না করলে, তাহলে অন্তত পক্ষে ভিডিও দেখতে হয়, আছে ইউটিউবেও ভিডিওজ আছে, কিন্তু বেশি পাবে না, তার কারণ হচ্ছে ওই সবাই আবার এখন যেহেতু এইভাবেই পড়ায়, ওই চার্টগুলো নিয়ে ভিডিও বানিয়ে তো কোনো লাভ নেই, সে তো আমরাই করছি, চার্টগুলোর ভিডিও দেখে কোনো লাভ নেই, যেখানে পুরো এক্সপেরিমেন্টাল সেটআপ করে কিভাবে হচ্ছে সেইটার ভিডিও যেখানে আছে, সেই ভিডিও দেখতে পারলে, কিন্তু দরকার নেই এই কারণে বলছি, সময় নেই, এত সময় নেই, থিওরি প্র্যাকটিক্যাল 3টে সাবজেক্ট পড়ে ওইসব দেখতে হবে না, বা অন্তত একবার রিডিং পড়ো বইটা, যে পুরো এক্সপেরিমেন্টাল সেটআপটা করে কিভাবে আমরা কার্ভগুলোয় যাচ্ছি, তাহলে অন্তত নামগুলো জানা হবে। কাইমোগ্রাফ, একটা রোটেটিং ড্রাম থাকে, এই রোটেটিং ড্রাম আমি রোটেট করা অবস্থাতেও কিছু গ্রাফ নিই, আর স্টেশনারি অবস্থাতে কিছু গ্রাফ নিই, আর কে আঁকে, ওই রাইটিং লিভার, ওর সামনে এবার ওই যে পেনের যে দাগটা পড়ছে, এইটা লিভারটা যতক্ষণ মুভ করছে, লিভারটা স্টপ করতে একটা সময় নেবে, দ্যাট ইজ ডিউ টু দ্য ইনার্শিয়া অফ লিভার, ইট টেন্ডস টু রিমেন ইন দ্য মোশন। কন্ট্রাকশন হয়ে গেছে, মাসেল যতক্ষণ কন্ট্রাকশন হচ্ছে, লিভার তো আঁকছেই, এই কার্ভটা দিচ্ছে, তারপর মাসেল কন্ট্রাকশন হয়ে গেছে, মাসেল হ্যাজ রিল্যাক্সড, জাস্ট লিভারটা থামতে যেটুকু সময় নেবে, ইট ইজ ডিউ টু ইনার্শিয়া অফ লিভারের জন্য এই জিনিসটা আঁকা পড়ে, দ্যাট ইজ কল্ড ফিজিওলজিক্যাল কার্ভ। এটার সঙ্গে ফিজিওলজির কোনো সম্পর্ক নেই, কোনো ফিজিওলজিক্যাল ইভেন্টস ইন দ্য মাসেল আর নট অকারিং, বাট দিস ইজ জাস্ট কল্ড, কেন কল্ড আমি জানি না, দিস ইজ কল্ড ফিজিওলজিক্যাল কার্ভ, দিস ইজ ডিউ টু ইনার্শিয়া অফ লিভার, হোয়াট এভার ইজ হ্যাপেনিং আফটার দিস ডি। আর নিচে আছে টাইম ট্রেসিং,
এরপরে হচ্ছে এফেক্ট অফ টেম্পারেচার। বেশি টেম্পারেচার হলে the latent period, the periods will decrease, মানে যে কটা পিরিয়ড আমরা বললাম LPCP RP, they will decrease, মানে ওই 0.01 টা কিছুটা কমে যাবে, 0.04 টা কিছুটা কমে যাবে, 0.0, but the amplitude of contraction will increase. কেন মাসেল কন্ট্রাকশন বেশি ভিগোরাস হয় ডিউ টু টেম্পারেচার? হোয়াট আর দ্য চেঞ্জেস? দ্যাট ইজ এগেন থিওরিটিক্যাল ডিসকাশন। এনজাইম কি কি চেঞ্জ হয় মাসেল এনজাইম, আর কম হলে কি হবে? The periods will increase but the amplitude of contraction will decrease. Actually আমরা চেষ্টা করব পরীক্ষার সময় তোমাদের এখনো আলাদা কার্ভ আছে, একই কার্ভে করে দেওয়ার। বইতে একই কার্ভে আছে। এফেক্ট অফ টেম্পারেচার ইট ইজ ইন দ্য সেম কার্ভ, আই থিঙ্ক। এই যে 38 ডিগ্রি 15 ডিগ্রি বা 40 ডিগ্রি 10 ডিগ্রি। ওকে, সো দ্যাট ইজ ইনফ্যাক্ট এই বইটার সবকটা কার্ভ আগের দিন যতটা দেখছিলাম, কে বই দেখছিল, কিছু একটা কার্ভ বোধহয় একটা দুটো কার্ভ নেই। I suggest you read from that book. একে জেনের বইটা থেকে যে কটা সিলেবাসে এসে একে আমরা ওই বইটা ফলো করেই পড়াচ্ছি, ওই বইটা থেকেই আসবে। এখানেও সে কটাই আছে আমাদের। একটা মাঝে ইফেক্ট অফ ইনক্রিজিং স্ট্রেংথ আসছি, সেটা নেই। সো দিস ইজ স্টিমুলাস। একটাই স্টিমুলাস দেখছি, একটাই কার্ভ পাচ্ছি, সিম্পল মাসেল টুইচ। আর কেন টুইচ বলছি? দিস ইজ ফর আ সিঙ্গেল মাসেল ফাইবার। সিঙ্গেল মাসেল ফাইবার তো আর মাসেলে নেই, মাল্টিপল ফাইবার, মানে হাজার হাজার ফাইবার্স, মাসেল ফাইবার্স। সিম্পল মাসেল টুইচ কাকে বলছি? যেটা ওয়ান সিঙ্গেল স্টিমুলাস টু আ সিঙ্গেল মাসেল ফাইবার, দ্যাট ইজ সিম্পল মাসেল টুইচ। সিঙ্গেল স্টিমুলাস টু এ সিঙ্গেল ফাইবার। নাও ফাইবার সিঙ্গেল হলেই টু সাকসেসিভ স্টিমুলাস দিলে কি হবে? খোলো, এটা আছে, এটা যারা দেখতে পাচ্ছ। আমি সাধারণত পড়ানোর সময় বসি না, আমি নিজের শরীর এত অসুস্থ পারছি না। So this is, everybody can see, open this, যাদের বই আছে 5টা গ্রাফ দিলাম, সবাই যেন দেখে, পড়ানোর সময় যেন দেখে, হ্যাঁ করে তাকিয়ে থেকে কিন্তু লাভ হবে না। এই 5-এ 3-4 পেতেই হবে এক্সাম। এই একটা জিনিস আমি বলছি, সমস্ত কিছু আমি অন্তত পড়ানোর সময় বলি যে নলেজ ইজ ইম্পর্টেন্ট। ওই পরীক্ষায় 2 নম্বর 1 নম্বর কম পেলাম বেশি পেলাম আলটিমেটলি যায় আসে না। যে এইটা এমনই অবস্থা, উইদাউট এক্সপেরিমেন্টাল ছাড়া আমাদের খালি গ্রাফ পড়াতে হচ্ছে, এটা খালি স্কোর করে বেরিয়ে যাওয়ার জন্য, ওই 5 নম্বর যাতে স্কোরিং এরিয়া হয়। সো দিস ইজ এফেক্ট অফ টু সাকসেসিভ স্টিমুলাই, মানে দুটো পরপর স্টিমুলাস দেব অফ সেম স্ট্রেংথ। স্টিমুলাসটা এমন হবে দে আর সেম স্ট্রেংথ। স্ট্রেংথ কিভাবে মেজার করি? এগেন ইট গোজ ইনটু দ্য এক্সপেরিমেন্টাল সেটআপ। আমি কিভাবে এই স্ট্রেংথেরই একটা স্ট্রেংথেরই স্টিমুলাস দুবার দেব, সেইটা ওই এক্সপেরিমেন্টাল সেটআপের ডিটেইলস পড়লে তবেই আমরা বুঝতে পারবো, যেটা এখানে নেই। অ্যাজিউম দ্যাট সেম স্ট্রেংথ, আমরা সেম স্ট্রেংথ অফ স্টিমুলাস দিয়েছি। কাকে দিয়েছি? হোয়ার ইজ দ্য স্টিমুলাস অ্যাপ্লাইড? টু দ্য মাসেল, টু দ্য নার্ভ। তাহলে সেম স্ট্রেংথ বাট অ্যাট ডিফারেন্ট পয়েন্টস, মানে অলরেডি একটা স্টিমুলাস দিয়েছি, নেক্সট স্টিমুলাস অফ সেম স্ট্রেংথ কোথায় দিচ্ছি? দেয়ার আর দ্য ডিফারেন্ট পয়েন্টস। হোয়াট আর দ্য ডিফারেন্ট পয়েন্টস? ওয়ান ইজ within the, which is the last one here, within the first half of the latent period of the previous stimulus. If the second stimulus falls within the first half, there is no change. As if ei ota ki hocche, very bad, as if it is in the first half of the latent period of the first half of latent period of the previous stimulus, there is no change. See this, ache boite ache, বইতে না থাকলে গ্রাফগুলো দেখো, গ্রাফগুলো কোথায় গেল? বা এটা দেখো, এটা দেখো সামনের বেঞ্চে, এটা দেখো। সো দিস ইজ স্টিমুলাস অ্যাপ্লাইড ইন ফার্স্ট হাফ অফ লেটেন্ট পিরিয়ড। তাহলে এটা যদি সিম্পল মাসেল টুইচ হয়, সি দ্য ফার্স্ট ওয়ান এন্ড দ্য লাস্ট ওয়ান লুক সেম। আমার হাতে যেটা আছে বা যে গ্রাফগুলো দিলাম, বইতে একই অর্ডারে নাও থাকতে পারে, দেখবে নিচে লেভেল করা, যেটা সে যেখান থেকেই পড়ো, সে একে জানের বইতে আছে শিওর, পাতা উল্টাও হয়ে গেছে, ওই পরের টপিক, তাও আগের দিনের রিভাইজ হচ্ছে। ফার্স্ট হাফ অফ লেটেন্ট পিরিয়ড অফ দ্য প্রিভিয়াস স্টিমুলাস হচ্ছে, দেন দেয়ার ইজ নো চেঞ্জ, ইট লুকস লাইক দ্য সিম্পল মাসেল টুইচ ইটসেলফ। কিন্তু যেই মুহূর্তে ইট ফলস ইন দ্য সেকেন্ড হাফ অফ লেম পিরিয়ড একটু অ্যাম্পলিটিউডটা ইনক্রিজ করছে। দিস ইজ কল্ড দ্য বেনিফিশিয়াল এফেক্ট। যে আগের কন্ট্রাকশনটা, দিস ইজ দ্য সামেশন অফ এফেক্ট। দেয়ার আর টু টাইপস অফ সামেশন, উই আর কামিং টু সামেশন অফ কন্ট্রাকশন। The contractions in the muscle are added up, and one is the effects are added up. This is called the beneficial effect.
মাসেলে যেগুলো চেঞ্জেস হচ্ছে those effects are adding up. So in the second half of the learning বলতে হবে এটা, this is called the beneficial effect. When does it occur? When two successive stimuli, two or more হতে পারে, first we discuss two successive stimuli of same strength are applied, then the beneficial effect occurs. The second মানে event is being benefited from the first event. তাই জন্য এটা বেড়ে যাচ্ছে, জাস্ট অ্যামপ্লিটিউডটা বাড়ছে, আর কিছু দেখা যাচ্ছে না। দিস ইজ আওয়ার অবজারভেশন। নাও when it can fall, next is when it can fall in the contraction period. তাহলে কি হচ্ছে, কন্ট্রাকশন ফেজটা একটা কার্ভ মতো আছে। কিসের সাথে আমরা কম্পেয়ার করতে পারি, কিরকম যেন দেখতে, ওই পালসে যেমন আমরা ডাইক্রোটিক নচ টচ দেখি সেরকম কন্ট্রাকশন পিরিয়ড। তাই বলে ভুল করে ডাইক্রোটিক নচ বলে বসো না, একদম মানে স্টুপিড উল্টোপাল্টা জিনিস বলে বসো না। আমি বলতে চাইছি ওরকম দেখতে, কার্ভটা যেরকম অ্যাকশন পোটেনশিয়ালের মতো দেখতে, এরকম উঁচু হয়ে আবার নামছে, সেই রকমই ওই পালসের এতে যেমন এই নচ টচ পাওয়া যায়, সেরকম একটা জিনিস। WBW সিনড্রোম টিনড্রোম ওগুলো যেগুলো স্যার তো পড়িয়েছেন, সেই রকম একটা কন্ট্রাকশন পিরিয়ডে যদি হয়, তাহলে কন্ট্রাকশন পিরিয়ডেই একটা কি আসবে, এরকম একটা নচ ঠিক নয়, একটা কার্ভ হয়েই আবার উঠতে শুরু করবে। দিস ইজ দ্যাট এগেন বেনিফিশিয়াল এফেক্ট। কেন হচ্ছে, ওই বেনিফিশিয়াল এফেক্টের জন্য, একটা আরেকটার সঙ্গে ওভারল্যাপ করছে কন্ট্রাকশন পিরিয়ড। ইফ ইট ইজ ডিউরিং দ্য রিল্যাক্সেশন পিরিয়ড, তাহলে কিছুটা রিল্যাক্সেশন হয়ে গেছে, তারপর আবার একটা কন্ট্রাকশন স্টার্ট হয়ে গেল। সেকেন্ড স্টিমুলাস কখন পড়েছে, সেটা হচ্ছে এই ছবিটা, ইট ইজ দ্য রিল্যাক্সেশন পিরিয়ড। আর যদি রিল্যাক্সেশন পিরিয়ড পরে হয়, which is just next to the simple muscle twitch, তাহলে একটা সেপারেট কার্ভ পাবো উইথ গ্রেটার অ্যামপ্লিটিউড, সেপারেট সিম্পল মাসেল কার্ভ উইথ গ্রেটার অ্যামপ্লিটিউড। দিস আর দ্য অবজারভেশনস, and this is called beneficial effect. The second event is benefited by the first one, but remember strength of stimulus should be same. কারণ ইনক্রিজিং স্ট্রেংথ অফ স্টিমুলাস দিলে এমনি আমি অ্যামপ্লিটিউড বেশি পাবো, আমি সেটা প্রমাণ করতে পারবো না যে বেনিফিশিয়াল এফেক্ট হচ্ছে, তখন আমি তো স্ট্রেংথটাই বাড়িয়ে দিচ্ছি। স্টিমুলাস ক্যান বি অফ ডিফারেন্ট স্ট্রেংথ। ইফ ইট ইজ stimulus does not result in a muscle contraction is called subthreshold stimulus. Stimulus that results in a very just muscle contraction shuru hocche, that type of stimulus is called threshold stimulus. Stimulus which causes the maximum amplitude of contraction, experimentally jar pore ar dekha jabe আর স্টিমুলাস ইনক্রিজ করলেও অ্যামপ্লিটিউড অফ কন্ট্রাকশন বাড়ছে না, দ্যাট ইজ কল্ড ম্যাক্সিমাল স্টিমুলাস। অ্যান্ড স্টিমুলাস গ্রেটার দ্যান দ্যাট is called supramaximal stimulus. Due to supramaximal stimulus there is, যদি আমি রোটেটিং ড্রামে নিই, অল দিস এই রকম কার্ভ যেগুলো হচ্ছে সেগুলো সব রোটেটিং ড্রামে। ড্রাম ইজ রোটেটিং, স্পিড কত, ইউজুয়ালি অনেক ফাস্ট স্পিডেও করা যায়, মিডিয়াম স্পিডেও করা যায়। ইউজুয়ালি খুব ফাস্ট স্পিডে যখন করা হয় দ্যাট ইজ বলা হয় 640 মিলিমিটার পার সেকেন্ড, সেই স্পিড। কিন্তু আমার যখন রোটেটিং ড্রাম একটা সার্কামফারেন্স কভার করবে 1 সেকেন্ডে 640 mm এইরকম। সো আবার সেই এক্সপেরিমেন্টাল সেটআপের ডিটেইলস দরকার নেই, একবার খালি রিডিং পড়বে। এইগুলো সব নেওয়া হচ্ছে, এই ধরনের কার্ভ যেগুলো আসছে সেগুলো হচ্ছে রোটেটিং ড্রামে। তাহলে মাসেল কন্ট্রাকশনের আমি কন্ট্রাকশন ফেজ পাবো, রিল্যাক্সেশন ফেজ পাবো। আর এই ধরনের কার্ভ যেগুলোতেই থাকবে, আমাদের নেক্সট কার্ভ যেটা যেখানেই থাকবে, এগুলো হচ্ছে স্টেশনারি ড্রামে। সি দ্য ডিফারেন্স, এখানে আমি কি পাবো, খালি হাইট অফ কন্ট্রাকশন পাবো, লেটেন্ট পিরিয়ড, কন্ট্রাকশন পিরিয়ড, রিল্যাক্সেশন পিরিয়ড পাবো না। বিকজ দিস ইজ জাস্ট যখন কন্ট্রাকশনটা হচ্ছে একটা লাইন আছে, বিকজ ড্রাম ইজ স্টেশনারি। এই কথাটা আগের দিন বলা হয়নি খুব সম্ভবত, যারা আগের দিনের ক্লাস করে হচ্ছে, যে যেখানেই আমরা এরকম কার্ভ পাচ্ছি, এইটা হচ্ছে মাসেল কার্ভটা আমরা ড্র করছি রোটেটিং ড্রামে, আর এইখানে পাচ্ছি স্টেশনারি ড্রামে অনলি হাইট অফ কন্ট্রাকশন, অনলি দ্য হাইট অফ কন্ট্রাকশন। সেটা কি দেখাচ্ছে, হাইট অফ কন্ট্রাকশন। দিস ইজ দ্য নেক্সট কার্ভ. This is showing effect of increasing strength of stimulus. One stimulus and avoiding the beneficial effect. Keeping মানে ওখানে কি হচ্ছে, সঙ্গে সঙ্গে দেওয়া হচ্ছে সেম স্ট্রেংথ অফ স্টিমুলাস, জাস্ট ওয়ান আফটার অ্যানাদার, বাট ওই টাইমটুকু কোনোটা ফার্স্ট হাফ অফ লেটেন্ট পিরিয়ডে। সেটা ডিটেলসটা আমরা জানি না, এখানে ডিসকাসও করছি না, যে হচ্ছে যে আমরা ডিটেলসটা যে কিভাবে আমি 0.01 সেকেন্ডের মধ্যে দিতে পারি, দ্যাট উইল কাম থ্রু দ্য এক্সপেরিমেন্টাল সেটআপ। কারণ সেটা আমার হিউম্যানলি আর করতে হবে না, দ্যাট ইজ নট টু বি ডান হিউম্যানলি।
আমার ইলেকট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট এমন থাকবে যে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন হবে নার্ভের, এমন তো নয় আমি নার্ভকে হাত দিয়ে বাড়ি মারছি, that is not the way, it will be electrical stimulation. So within the first half of latent period মানে কি 0.01 সেকেন্ডেরও হাফ, 0.005 সেকেন্ডের মধ্যে সেকেন্ড স্টিমুলাস পড়ে যাবে, যে এইটার ক্ষেত্রে that will record no change. আর রিল্যাক্সেশন পিরিয়ড মানেও কি 100 মিলিসেকেন্ড যদি হয় 50 মিলিসেকেন্ডের মধ্যে পড়ে যাবে। Those are all humanly controlled হতে পারে না এই স্টিমুলাস গুলো, that will be electrically controlled of course through the experimental setup. তো এইখানে কি হচ্ছে বেনিফিশিয়াল এফেক্ট, দ্যাট মিন্স টু স্ট্রেংথ, at least same strength of stimulus applied one after another but during the different periods. The different graphs are for the different graphs in the same chart are for the different periods. কোনটা ফার্স্ট হাফ অফ লেটেন্ট পিরিয়ডে, কোনটা সেকেন্ড হাফ অফ লেটেন্ট পিরিয়ডে, কোনটা রিল্যাক্সেশন পিরিয়ডে, কোনটা কন্ট্রাকশন পিরিয়ডে, কোনটা আফটার রিল্যাক্সেশন পিরিয়ড। আফটার রিল্যাক্সেশন পিরিয়ডও যদি সঙ্গে সঙ্গে দিই, এমন নয় যে same simple muscle twitch is obtained. Simple muscle is twitch looking the same, but at least the amplitude is more. That is due to beneficial effect. And this is called summation of effects. In muscle physiology, this is called summation of effects. There is another thing called summation of contraction, যেটা আমরা আসবো এরপরে একটা গ্রাফ আছে। So this is, কিন্তু এটা হচ্ছে increasing strength of stimulus and we record it on a stationary drum, not a moving drum. Only we obtain the heights of contractions. Sub threshold stimulus, একটা স্টিমুলাস দিলাম, আবার এক্সপেরিমেন্টাল সেটআপে করা যায়, যে which details which we are not discussing, যে সাব থ্রেশোল্ড স্টিমুলাস কিভাবে দেব। সাব থ্রেশোল্ড দিলাম, দেখলাম কোনো কন্ট্রাকশনই হচ্ছে না, নো হাইট অফ কন্ট্রাকশন, এন্ড এম আর বি কিছু লেখা আছে, এই কথাগুলোর মানে হচ্ছে মেক কারেন্ট এন্ড ব্রেক কারেন্ট। মেক কারেন্ট ইজ ম্যাক্সিমাম কারেন্ট, যখন সার্কিট ক্লোজ করছি, আবার যখন সার্কিট ওপেন করে দিচ্ছি, দ্যাট ইজ কল্ড ব্রেক কারেন্ট। কারেন্টের স্ট্রেংথ আছে, আবার ডিটেলসে আমরা যাচ্ছি না, কারেন্টের স্ট্রেংথ আছে, কারেন্টের স্ট্রেংথ উইল বি, মেক কারেন্ট ইজ দ্য অ্যাকচুয়াল স্টিমুলাস। কিন্তু দুটো সময়ে দুটো কার্ভ পাওয়া যাচ্ছে, এন্ড হাউ ইট ইজ ডান, এটাও কিভাবে করা হয়, ইট ইজ বাই ডিক্রিজিং দ্য ডিস্টেন্স। সেকেন্ডারি কয়েল আর প্রাইমারি কয়েল বলে দুটো জিনিস হয় আমাদের সেটআপে, যে পুরো সেটআপটা থাকে, তার ডিস্টেন্স ডিক্রিজ করতে করতে আস্তে আস্তে we are changing the setup and delivering the current. সেইখানে যে স্টিমুলেশন হচ্ছে যত আমার বাড়ছে, when it will be a just threshold stimulus, there will be strength of just threshold stimulus, there will be a type of contraction, and it is just different at make current এ একটু, আবার ব্রেক কারেন্টে একটা অ্যামপ্লিটিউড অফ কন্ট্রাকশন, এন্ড দিস ইজ অন আ স্টেশনারি ড্রাম, সো ইট ইজ অনলি ড্রয়িং দ্য হাইট অফ দ্য কন্ট্রাকশন। এটা যদি মুভিং ড্রামে করা হয়, ইউ উইল গেট দ্য ফুল থিং লেটেন্ট পিরিয়ড, কিন্তু এটা ভজঘট হয়ে যাবে অনেক সময়। উই অ্যাভয়েড সাম, হোয়াই ইউ আর অ্যাভয়েডিং অন মুভিং ড্রাম, কারণ আমাকে উই আর কনসার্ন অনলি উইথ দ্য হাইট অফ দ্য কন্ট্রাকশন। এখানে আমার লেটেন্ট পিরিয়ড, কন্ট্রাকশন পিরিয়ড, রিল্যাক্সেশন পিরিয়ড ফলো করার দরকার নেই, only height of contraction, কতটা amplitude of contraction হচ্ছে due to increasing strength of stimulus. What is seen after the maximum stimulus, what is the maximum strength of stimulus at which there is no increase in the height of the contraction, তাহলে সেগুলোকে আমরা তখন লেভেল করে দেব সুপ্রা ম্যাক্সিমাম স্টিমুলাস। এইটাই বোধহয় কোন বইতে, এই বইতে আছে, effect of increasing strength of stimulus, but ডিউরিং দিস, আগেরটায় কি হচ্ছিল, আমাকে পরপর দুটো স্টিমুলাস দিতে হবে, লেটেন্ট পিরিয়ড, কন্ট্রাকশন পিরিয়ড, রিল্যাক্সেশন পিরিয়ড, বাট ইট হ্যাজ টু বি ওয়ান আফটার অ্যানাদার। জাস্ট লেটেন্ট পিরিয়ড হলে আরো আগে, কন্ট্রাকশন পিরিয়ডে হলে একটু পরে, রিল্যাক্সেশন হলে আরেকটু পরে, এন্ড দিস, এই যে আগে পরে বলছি, দিস ইজ নট হিউম্যানলি আমরা এটাকে করতে পারবো না ভলান্টারিলি, ওটা সেটআপ দিয়ে করতে হবে, বিকজ ইট ইজ ভেরি স্মল টাইম পিরিয়ড, ফ্র্যাকশনস অফ সেকেন্ড, স্মল ফ্র্যাকশনস অফ সেকেন্ড। So this is make or break, make or break তো হলো, make or break তো ভাই স্টিমুলাস, সার্কিট অন সার্কিট অফ, দিস ইজ দ্য এফেক্ট অফ ইনক্রিজিং। এখানে কি অ্যাভয়েড করতে হবে, বেনিফিশিয়াল এফেক্ট, মানে যাতে বেনিফিশিয়াল এফেক্টের একদমই কোনো গল্প না থাকে, সেই জন্য কি করা হয়, ওই 15 সেকেন্ডস অন্তত ওয়েট করে যাওয়া হয়। আমি যে একটা সাব থ্রেশোল্ড দিলাম, তারপর আমি আবার
কোনটা থ্রেশহোল্ড স্টিমুলাস হচ্ছে দেখবো, তার আগে মোটামুটি 15 সেকেন্ডস ওয়েট করে যাওয়া। আমরা আগেই কি দেখলাম, এইসব বেনিফিশিয়াল এফেক্টের গল্পটা কখন, দিস ইজ উইদিন ফ্র্যাকশনস অফ সেকেন্ডস। সো 15 সেকেন্ডস মানে এখানে অনেক টাইম, ফ্র্যাকশনস অফ সেকেন্ডস এর 1 সেকেন্ডেরই 15 টাইমস 15 সেকেন্ডস, উইদাউট অ্যাভয়েডিং দ্য বেনিফিশিয়াল এফেক্ট। না হলে তুমি কি বলবে, ওই তো ইনক্রিজিং স্ট্রেংথ অফ স্টিমুলাস, কে বললো যে আমার ইনক্রিজিং স্ট্রেংথ অফ স্টিমুলাসের এফেক্ট, এটা তো বেনিফিশিয়াল এফেক্টের স্টিমুলাসেই চলে আসে, তাই জন্য অ্যাম্পলিটিউড ইনক্রিজ করছে। নেহাত আমি ড্রামটাকে স্টেশনারি রেখেছি, তাই খালি হাইট অফ কন্ট্রাকশন পাচ্ছি, ড্রাম যদি রোটেট করাতাম আমি বেনিফিশিয়াল এফেক্ট দেখতে পেতাম, বাট দ্যাট ইজ নট। তাই জন্যই বেনিফিশিয়াল এফেক্ট আমরা জানি পরপর দিতে হবে, একদম পরপর, এক মানে হুইচ ইজ দ্য least time gap is in the first half of latent period, then second half of latent period, or in the period of contraction, or in the period of relaxation, or after the period of relaxation during beneficial effect। আর এখানে কি 15 seconds ওয়েট করে যাচ্ছি একটার পর একটা, আরেকটা গ্রাফ নেওয়ার আগে, that is completely avoiding the beneficial effect, just strength of stimulus is increased, and when no more there will be increase in strength of stimulus, যেখানে ফার্স্ট আমি তখন আমি লেভেল করব, ফার্স্ট যেখানে আমি, এটা কিন্তু আমি পরে পাবো না সাব ম্যাক্সিমালে, যে সাব ম্যাক্সিমালে অল্প অল্প হচ্ছে, যখন আমি দেখছি আর তো পাচ্ছি না, ফার্স্ট যে কি হচ্ছে বোঝা যাচ্ছে তো, যখন আমি আর বাড়াতে পারছি না হাইট অফ কন্ট্রাকশন, তার ফার্স্ট ওই ম্যাক্সিমাম হাইট অফ কন্ট্রাকশনের ফার্স্ট যে পয়েন্টটা, সেটাকে দ্যাট উইল বি দেন লেভেলড অ্যাজ ম্যাক্সিমাল স্টিমুলাস, ঠিক আছে। আর তারপরের গুলো হচ্ছে সুপ্রা ম্যাক্সিমাল স্টিমুলাস। ইন সুপ্রা ম্যাক্সিমাল স্টিমুলাসে আর কোনো চেঞ্জ ইন হাইট হচ্ছে না। সো দ্য ডিফারেন্স বিটুইন দিস টু ইজ, কিন্তু যত সহজে এই এখন 10 মিনিট ধরে একই কথা 5 বার করে বলে বোঝা গেল, এ কিন্তু না পড়লে না এ করলে আবার সব গুলিয়ে যাবে। সো দিস ইজ এগেন, দিস ইজ টু সাকসেসিভ স্টিমুলাই, সেম স্ট্রেংথ, ডেমনস্ট্রেশন অফ বেনিফিশিয়াল এফেক্ট। দিস ইজ সাকসেসিভ আসবে না, সাকসেসিভই কিন্তু at least 15 seconds wait after one, and this is on stationary drum, so only height of contraction is obtained, and this is to demonstrate effect of increasing strength of stimulus. So it's already 12টা শুরু করলাম, 12:35, the first 4 graphs which were already discussed last day. নেক্সট গ্রাফ যেটা বইতে দেওয়া আছে, বই বলতে আমি তো জানি না এই বইটায় তো তোমরা যেটা বেশিরভাগ পড়ছো তাতে তো সব গ্রাফ দেওয়াও নেই মনে হচ্ছে, দ্যাট গ্রাফ ইজ অ্যাকচুয়ালি নট উইথ মি, এই চার্ট যেগুলো দিলাম ওটাই নেই, দ্যাট ইজ এফেক্ট অফ ইনক্রিজিং, এতক্ষণ ছিল আগের গ্রাফটা ছিল এফেক্ট অফ ইনক্রিজিং স্ট্রেংথ, নাও ইজ এফেক্ট অফ ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি, দ্যাট গ্রাফ ইজ নট, এইখানে আমি দেখছি নেই আমার কাছে এখন, মানে আমাদের কাছে, কিন্তু বইতে আছে effect of increasing frequency which will produce tetanus, something called the tetanus. যদি হাতে থাকতো খুব ভালো হতো, দুটো আবার কম্পেয়ার করে পড়ানো যেত। দিস ইজ দ্য জেনেসিস অফ ফ্যাটিগ, এইটা আছে আরো পরে, কিন্তু ডিউ টু সাম রিজন আই এম এক্সপ্লেনিং ইট ফার্স্ট। সো এর পরের গ্রাফগুলো হচ্ছে এফেক্ট অফ ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি, এফেক্ট অফ লোড, দেন জেনেসিস অফ ফ্যাটিগ। এই অর্ডারে বইতে সাধারণত দেওয়া আছে, যারা ওই একে জয়েন্ট বইটা খুলছো তারা দেখবে একদম এই অর্ডারে দেওয়া আছে। এফেক্ট অফ ইনক্রিজিং স্ট্রেংথ অফ স্টিমুলাস হয়ে গেল, এরপর এফেক্ট অফ ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি, দিস ওয়ান, তারপরে হচ্ছে এফেক্ট অফ লোড, তারপরে জেনেসিস অফ ফ্যাটিগ আছে। আমি জেনেসিস অফ ফ্যাটিগটা বলে নিচ্ছি আগের মতো করে, আগেরটা যেরকম স্ট্রেংথ অফ স্টিমুলাসে হলো, জেনেসিস অফ ফ্যাটিগও হচ্ছে increasing frequency but it is low frequency, genesis of fatigue, হ্যাঁ ওইটা হলো genesis of fatigue আছে, এটা আছে, এই যে এটা তো effect of multiple stimuli producing fatigue। fatigue কেন হয়, again fatigue just we discussed, একটু আগে থিওরি বললাম, fatigue কেন হয়, one can be site of fatigue can be CNS, সে জানে পারবে কিন্তু ইচ্ছে করছে না, আবার এই ভারী ব্যাগটা নিয়ে, একটা প্র্যাকটিক্যাল একটা হালকা বই নিয়ে আসতে ইচ্ছা করে না, আর ভারী ব্যাগ হলে তো হয়েই গেল, এটা তুলতে হবে, মা বললো যা একটু জল ভরে এনে দিত, আবার জলের বোতল, কত ভারী জিনিস, ইচ্ছে করছে না। দিস ইজ সামহাট দিস ইজ সিএনএস ফ্যাটিগ, লেজিনেস,
জলের বোতলই, এখনকার দিনে তো জলের বোতলটাই ভারী কাজ, মানে বালতি বললে তো হয়েই গেল। এই সব যে এক্সাম্পল গুলো দেওয়া আছে মাসেল কন্ট্রাকশন, এগুলো সব ওই কোনো একটা জিনিস, লিফটিং ফ্রম দ্য গ্রাউন্ড, এই এফেক্ট অফ লোডে আমরা দেখবো, লিফটিং ফ্রম দ্য গ্রাউন্ড অ্যান্ড কিপিং ইট অন দ্য টেবিল। তাহলে যেন একটা জিনিস, একটা কিছু বলা হলো, এই ট্রাঙ্কটাকে নিয়ে এই টেবিলের উপর রাখো, তো ব্যাস হয়ে গেল, শেষ। তাহলে ওটাই যে ইচ্ছে করছে না, এই যে সিএনএস ফ্যাটিক। আর অ্যাকচুয়াল ফিজিক্যাল যেটা, ফিজিওলজিক্যাল যেটা হচ্ছে নার্ভ, ইট ইজ দ্য নার্ভ ফ্যাটিক, খুব কম দেখা যায়। যে নার্ভ ইটসেলফ ইজ ফ্যাটিক, which is the most common neuromuscular junction fatigue, যে এত তাড়াতাড়ি করতে হচ্ছে, which is demonstrated here in this graph, যে এই যে ফ্যাটিক হচ্ছে, why the fatigue is occurring, এখানে কি দেখা যাচ্ছে, এত স্টিমুলাস দিচ্ছি পরপর যে আস্তে আস্তে হাইট অফ কন্ট্রাকশন কমে যাচ্ছে, বিকজ অ্যাসিটিলকোলিন ডিপ্লিট হয়ে যাচ্ছে। এক সময় তো এমনই হয়ে যাচ্ছে বেস লাইনটাই উঠে যাচ্ছে। দেখো যারা একেজনের বই, মানে এই বইটা তো আছে, the baseline will itself উঠে যাবে, মানে এখানে আবার দেখায়নি সেভাবে, একটাই কালো লাইন রেখেছে, বেস লাইনটাই উঠে যাচ্ছে। এই জায়গাটায় অ্যাকচুয়ালি দেখানো উচিত ছিল আরেকটা লাইন, বেস লাইনটা উঠে যাচ্ছে। আই রিকমেন্ড, প্রথম কথা তো এইটা এরকম মানে অন ক্যামেরা বলা যাবে না, মানে গাঁজাখুরি করে পড়া হচ্ছে, মানে উইদাউট এক্সপেরিমেন্টাল সেটআপ আমরা পড়ছি। সো ফলো দ্যাট বুক হুইচ ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড, জাস্ট গ্রাফগুলো পড়েই একটু বুঝে যাওয়া যাবে। সো দিস ইজ ওয়াই, সো ফার্স্ট এই যে 1 2 3 করে লেভেলও করা আছে, বইতে দেখবে সেভাবে করা আছে, কোনটা ফার্স্ট কন্ট্রাকশন, কোনটা সেকেন্ড কন্ট্রাকশন। উই আর কিপিং লো ফ্রিকোয়েন্সিটা কম, মানে ফ্রিকোয়েন্সির এটা নাম্বারটা, মানে যেটা কোয়ান্টিটি ভ্যালুটা কম রাখা হচ্ছে, কিন্তু পরপর দিয়ে যাচ্ছি। তাহলে কি হবে, ইট উইল বি দা at one time the muscle which is the most common site of fatigue, neuromuscular junction, acetylcholine depletion হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্ট 2 সেকেন্ড 4th 5th অবধি বড় 3টে 4টে নিয়ে, তারপর এভরি 10th কন্ট্রাকশন ইজ রেকর্ডেড, এভরি 10th কন্ট্রাকশন কি দেখা যাবে একটু পরে গিয়ে। কিপিং দা হোয়াট ইজ টু বি কেপ কনস্ট্যান্ট হিয়ার, পয়েন্ট অফ স্টিমুলাসটা একই রাখতে হবে, আমার সেটআপে পয়েন্ট অফ স্টিমুলাসটা একই রাখতে হবে, একই পয়েন্ট থেকে করলে তবেই হচ্ছে এটা, যে একই পয়েন্ট অফ স্টিমুলাস, একই নার্ভ মাসেল প্রিপারেশন। বাট একটা সময় গিয়ে দেখা যাচ্ছে রিল্যাক্সেশন ইজ ইভেন ইনকমপ্লিট। কিন্তু আবার দেখো, আমিও পড়ে কিছুতেই বুঝলাম না যে ওটাকে রিল্যাক্সেশন ইজ ইনকমপ্লিট, কিন্তু নামটা কি, এখানে একটা নাম লেখা আছে কন্ট্রাকশন রিমাইন্ডার। ইনকমপ্লিট হচ্ছে রিল্যাক্সেশন, মানে বেস লাইন টাচ করছে না, কিন্তু নামটা হচ্ছে কন্ট্রাকশন রিমাইন্ডার, মানে অ্যাজ ইফ এটা কন্ট্রাকশনই না, অ্যাকচুয়ালি কন্ট্রাকশন তো হচ্ছে রিল্যাক্সেশন, হতে হতে রিল্যাক্সেশনটাও ইনকমপ্লিট। কারণ এতক্ষণে কি হয়েছে, আমার সব অ্যাসিটিলকোলিন এগুলো সব মানে ডিপ্লিট হতে হতে সমানে দিয়ে যাচ্ছি, আর থামছি না, মানে আর সব রেকর্ড করা নি, অ্যাকচুয়ালি দিয়েছি তো অনেক, 1 2 3 এর পর 10 আছে, মাঝখানে 4 5 6 7 হওয়ার কথা, কিন্তু তাহলে আর এই কিছু বোঝা যাবে না, পুরো জিনিসটাই সাদা হয়ে যাবে এই পাতাটা। জিনিসটা আমরা যাতে একদমই ওভারল্যাপিং, সব আমার যা গ্রাফ পুরোটাই যাতে ওভারল্যাপিং হয়ে একটা মানে নাথিং ইজ লেজিবল, সেইটা না করার জন্য আমরা মানে ডিউরিং এক্সপেরিমেন্ট আফটার 3rd or 4th কন্ট্রাকশন এভরি 10th কন্ট্রাকশন ইজ রেকর্ডেড। তাই জন্য 10 20 বা এভরি 5th, এখানে দেওয়া আছে 10 15 25 35। কি দেখা যাচ্ছে, প্রথম 2-3টে কন্ট্রাকশনে চেষ্টা করছিল, বাড়ছিল। হোয়াই বাড়ছিল, প্রথম 2-3টে কেন বাড়ছিল, হ্যাঁ বেনিফিশিয়াল এফেক্ট। প্রথমে কেন বাড়ছে, ভেরি গুড, মানে অ্যাটলিস্ট টু আনসার ইজ দিস ইন দ্য ফার্স্ট ক্লাস ইজ ভেরি গুড, যে প্রথমে বেনিফিশিয়াল এফেক্টের জন্য বাড়ছিল, যেন এই তো আগের এফেক্টটা এর চড়ছে, আমি তো পরপর দিয়ে যাচ্ছি, আগের এফেক্টটার জন্য ওটার পরেরটার অ্যাম্পলিটিউড বাড়লো, তারপর আগেরটার জন্য, কারণ আমি তো দিয়েছি রিল্যাক্স 1 হার্টজ 1 পার সেকেন্ড। 1 হার্টজ মানে কত, লো ফ্রিকোয়েন্সি 1 পার সেকেন্ড, লো ফ্রিকোয়েন্সি 1 হার্টজ যদি হয় তার মানে 1 পার সেকেন্ড। ইজ দিস আফটার দ্য রিল্যাক্সেশন পিরিয়ড অফ দ্য আর্লিয়ার অর উইদিন দ্য রিল্যাক্সেশন পিরিয়ড অর উইদিন দ্য ফার্স্ট স্টিমুলাস? যদি 1 সেকেন্ড পরে দিই উইদিনই হবে 1 সেকেন্ড। আরে কত, টোটালটা কত, মাত্র 100 মিলি সেকেন্ড। 1 সেকেন্ড মানে তো 1000 মিলি সেকেন্ড। টোটাল আমরা কি বললাম, সিম্পল মাসেল কার্ভে 100 মিলি সেকেন্ডের মধ্যে সব ঘটনাটা ঘটে যাচ্ছে। আমি যদি 1 হার্টজ ইউজ করে 1 সেকেন্ড পরে দিই, তার মানে তো দিচ্ছি তো আলটিমেটলি একটা নতুন স্টিমুলাস, যেটা ওভারল্যাপ করার চান্স খুবই কম নেই।
তাহলে আমি নতুন একটা দিচ্ছি, তা বেনিফিশিয়াল এফেক্টে কি হচ্ছে আমি দেখছি একটা আলাদা কার্ভ, যার যেটা আমরা এটাই দেখলাম, এটা আমি আফটার রিল্যাক্সেশন পিরিয়ড দিয়েছি, তাই নেক্সট কার্ভটা যেটা হচ্ছে তার অ্যামপ্লিটিউড ইনক্রিজ করে যাচ্ছে, ওইটাই হচ্ছে এখানে। ওখানে আমি পয়েন্ট অফ স্টিমুলাসটাকে সরিয়ে দিয়েছি যাতে আমি একটা আলাদা কার্ভ দিয়ে যত আমি এগোবো, আমি তো স্টেপ বাই স্টেপ এগোবো, আমি এখানে কি করেছিলাম আমি পয়েন্ট অফ স্টিমুলাসটাকেও সরিয়ে দিয়েছি যাতে আমি এখানে এই পয়েন্ট অফ স্টিমুলাস দিয়েছি, এখানে এটা দিয়েছি, পরে পাশে দিয়েছি পয়েন্ট অফ স্টিমুলাস, আমি জাস্ট অ্যামপ্লিটিউডটা যে বাড়ছে সেটা নোট করেছি, সেই এফেক্টটা তখন ডেমনস্ট্রেট করছিলাম, সেইটা বুঝে নিলাম। তারপরে এটাই কি দেখলাম জেনেসিস অফ ফ্যাটিগে বেনিফিশিয়াল এফেক্ট উইথ দ্য সেম পয়েন্ট অফ স্টিমুলাস, তাই জন্য ওর উপরে হাইট বেড়ে গেল। কিন্তু আফটার সাম টাইম অ্যাসিটিলকোলিন যদি চলে যায় তাহলে আর করাবে কে? বেনিফিশিয়াল এফেক্টটা তো সামেশন অফ এফেক্ট, তার জন্য তো আমার তো মিনিমাম ক্রাইটেরিয়া, আমার তো নিউরোমাসকুলার জাংশন ট্রান্সমিশন আগে হতে হবে, অ্যাসিটিলকোলিনই তো নেই। লেটেন্ট পিরিয়ড আস্তে আস্তে কি হবে? লেটেন্ট পিরিয়ডও আস্তে আস্তে একটু হলেও বাড়বে, যে লেটেন্ট পিরিয়ড বাড়ছে, অ্যাসিটিলকোলিন ডিক্রিজ করছে, মানে বোঝা যাচ্ছে কম, নিজেদের দেখে বুঝতে হবে, এই এত দূর থেকে বোঝা মুশকিল। লেটেন্ট পিরিয়ড বাড়বে, পরে শুরু হবে, লেটেন্ট পিরিয়ড বাড়বে, অ্যামপ্লিটিউড অফ কন্ট্রাকশন কমবে, অ্যাজ ইফ, যেটা আমরা আবার আরেকটা কোথায় ডেমনস্ট্রেট করেছি, মানে দেখেছি লেটেন্ট পিরিয়ড বাড়ছে, অ্যামপ্লিটিউড অফ কন্ট্রাকশন করছে, টেম্পারেচার কমে গেল। সো সেরকমই পরপর রিপিটেড স্টিমুলেশন অফ লো ফ্রিকোয়েন্সিজ পরের দিকে গিয়ে আর বেনিফিশিয়াল এফেক্টের সুযোগই থাকছে না, বিকজ অ্যাসিটিলকোলিন ইটসেলফ ইজ ডিপ্লেটেড, দ্যাট ইজ দ্য মোস্ট কমন সাইট অফ ফ্যাটিগ। আর নার্ভ ফ্যাটিগ খুব কম হয়, সেটাও ডেমনস্ট্রেট করা যায় ইন লং ভিডিওস, যেগুলো অ্যাম্ফিবিয়ান এক্সপেরিমেন্টস আছে সেখানে করা আছে, যে কিভাবে একটা নার্ভ মাসেল প্রিপারেশনকে আইস ব্লক দিয়ে চাপা দিয়ে এইভাবে সব করা যায়, ছেড়ে দাও এখন, যে টু ডেমনস্ট্রেট দ্যাট নার্ভ ইজ নট দ্য সাইট অফ ফ্যাটিগ, ইট ইজ অ্যাকচুয়ালি দ্য নিউরোমাসকুলার জাংশন। দুটো নার্ভ মাসেল প্রিপারেশন পাশাপাশি নিয়ে একই স্টিমুলাস দিয়ে করে ডেমনস্ট্রেট করা যায় যে নার্ভ ইজ নট দ্য সাইট অফ ফ্যাটিগ। You just remember it, nerve is not the site of fatigue, it is the neuromuscular junction depletion of acetylcholine that is the reason for the fatigue, যার জন্য আস্তে আস্তে লেটেন্ট পিরিয়ড বেড়ে যাবে, অ্যামপ্লিটিউড কমে যাবে, এমনকি এক সময় এসে রিল্যাক্সেশন, ইভেন রিল্যাক্সেশন উইল বি ইনকমপ্লিট, বাট সামহাউ দ্যাট ইজ কল্ড দ্য কন্ট্রাকশন রিমাইন্ডার। যেমন এর জন্য বলছে ফিজিওলজিক্যাল কার্ভ, যদিও ওখানে কোনো ফিজিওলজিক্যাল ইভেন্ট নেই, সেরকম ইনকমপ্লিট ইজ রিল্যাক্সেশন, বাট ইট ইজ কল্ড কন্ট্রাকশন রিমাইন্ডার। So this is genesis of fatigue. Now I don't have that graph with me, যেটা নিজেদের বই থেকে দেখতে হবে। Effect of increasing frequency and very high frequency. That is the effect. So first thing is TREPI. যত high frequency দেব, what is demonstrated here is summation of, this is called summation of contractions. Nerve refractory period আছে তো? The theory is nerve has refractory period. Nerve যে আমরা স্টিমুলেট করি অ্যাকশন পটেনশিয়াল হয়, তার রিফ্র্যাক্টরি পিরিয়ড আছে, absolute and relative refractory period. That means again the same thing, absolute refractory period, the period within which it is completely resistant to a second stimulus. নার্ভের কি হচ্ছে এখানে, হচ্ছে ওখানে কি হচ্ছিল, লো অ্যামপ্লিটিউড অফ ফ্রিকোয়েন্সি 1 হার্টজ, এখানে এত বাড়াচ্ছি 5 পার সেকেন্ড, তারপর 10 পার সেকেন্ড। তো ফার্স্ট ফেনোমেনন ইজ we are trying to demonstrate something called the tetanus, আর যেটা বলছিলাম যে নার্ভের রিফ্র্যাক্টরি পিরিয়ড হয়, কিন্তু মাসেল ফাইবারস এর কিন্তু হয় না, যেহেতু মাসেল ফাইবারস itself does not have any refractory period, so the contraction of previous contraction adds up to the next contraction, টেনশন বাড়ছে, এগুলো আবার সেই লেন্থ টেনশন, হোয়াট ইজ অ্যাক্টিভ টেনশন, প্যাসিভ টেনশন, এখানেই আমাদের লাগবে হচ্ছে the concept of what are the contractile components, actin, myosin, এগুলো হলো proteins, contractile proteins, and what are the other components, elastic components, যে কানেকটিভ টিস্যু শীটটা মাসেলকে কভার করে থাকে, মাসেল কন্ট্রাকশন হলে তো সবকিছু কি করতে হচ্ছে, সেগুলোরও স্ট্রেচ হচ্ছে, সো দোজ আর কল্ড দ্য প্যারালাল ইলাস্টিক কম্পোনেন্ট। আর যেটা টেন্ডন, যেটা মাসেলের অরিজিন ইনসারশনে যে লেগে থাকে টেন্ডন, মাসেল টেন্ডন, ইউ উইল নো বেটার দেন মি অ্যানাটমি, সেটা হচ্ছে, সেগুলোকে বলে সিরিজ ইলাস্টিক কম্পোনেন্ট, অ্যাজ ইফ দে আর ইন, যেরকম ইলেকট্রিক্যাল সার্কিটের সিরিজ প্যারালাল হয়, সিরিজে কি, সিরিজ ইলেকট্রিক্যাল সার্কিট মানে কি, কারেন্ট ফ্লোস, কিন্তু ভোল্টেজ হচ্ছে ডিফার করছে, মানে একটা থেকে আরেকটা ভোল্টেজ ডিফার করছে, সেম কারেন্ট ফ্লোস, সিরিজ একটা পয়েন্ট ব্রেক হয়ে গেলেই পুরোটা চলে গেল। আর প্যারালাল মানে কি,
এক জায়গা থেকে সে ভোল্টেজ হয়ে কিন্তু পাথটা ডিফার করে যাচ্ছে, কারেন্টটাও ডিফার করে যাচ্ছে। তো রেজিস্ট্যান্স যদি সেম হয় ওই V ইকুয়ালস টু IR। আমার যতটুকু কতদিন পর বলছি মনে পড়ছে, তাই তো? V ইকুয়ালস টু IR, তো তাহলে আইটা যদি ক্যালকুলেট করতে হয় I ইকুয়ালস টু V/R, ভোল্টেজ ডিফার করে গেলে রেজিস্ট্যান্স। এখানেও তাই, প্যারালাল কম্পোনেন্ট কোনগুলো? মাসেল ফাইবার সাথে কানেকটিভ টিস্যু শীট যেটা কভার করে আছে, দ্যাট ইজ ইন প্যারালাল। আর সিরিজে কোনটা? মাসেলের অরিজিন ইনিশিয়েশনে কি লেগে আছে? টেন্ডন। সো ফার্স্ট যখন আমরা মাসেল স্ট্রেচ হয়, যদি প্যাসিভ স্ট্রেচ হয় তাহলে কি হয়? এই ইলাস্টিক কম্পোনেন্ট গুলো স্ট্রেচ হয়ে থাকে। এটা পরের ইয়েতে যদিও ডিসকাশনটা এফেক্ট অফ লোডে এটা বলার জন্য। এখানে আমরা করছি এফেক্ট অফ ইনক্রিজিং স্ট্রেংথ অফ এফেক্ট অফ ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি, এবং এটা অনেক হাই ফ্রিকোয়েন্সি, ভেরি হাই ফ্রিকোয়েন্সি। ওই টিটেনাস যে অংশটা, যেটা লাস্ট ডায়াগ্রাম, যেটা আমার কাছে এই ডায়াগ্রাম নেই বলে দেখাতে পারছি না, বইতে দেখো যেটা the last one, fourth one, first is given TREPI, then CLONAS, then incomplete tetanus, and then complete tetanus. সেখানে আর কোনো রিল্যাক্সেশন পিরিয়ড দেখা যাচ্ছে না। বাট TREPI মানে কি? TREPI is also called staircase phenomenon. TREPI খুব সম্ভবত গ্রিক ওয়ার্ড নাকি পড়ছিলাম কালকে, গ্রিক ওয়ার্ড, এগুলো গ্রিক লেটিন থেকে টার্মগুলো এসছে, তো গ্রিক ওয়ার্ড, যে টেনশন ইজ ইনক্রিজিং and at one point একটা সাস্টেন্ড মানে একটা ইউনিফর্ম টেনশন ডেভেলপ করে যায়। সো দিস ইজ অ্যাজ ইফ দিস ইজ লুকিং লাইক এ স্টেয়ারকেস। প্রথমে কিছুটা হচ্ছে, তারপর বাড়ছে, কিন্তু কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন ফেজ বোঝা যাচ্ছে। আর আফটার TREPI ইজ CLONAS, আরো বাড়ালে সেখানে কি হচ্ছে? ওই ইনকমপ্লিট, আবারও ইনকমপ্লিট রিল্যাক্সেশন ফেজ। CLONAS যেটা আরেকটু হাই ফ্রিকোয়েন্সি, রিল্যাক্স করার আগেই, যে the next stimulus increasing frequency, next stimulus is falling within the relaxation period. Relaxation period, next stimulus is falling within the relaxation period, that is the demonstration of CLONAS. ঠিক আছে? তারপর হচ্ছে ইনকমপ্লিট টিটেনাস। কিছু কিছু ক্ষেত্রে প্রথম কয়েকটার ক্ষেত্রে ওই ধরো এটা সব ক্যালকুলেট করা যায়, মানে একটা মাসেলের কন্ট্রাকশন পিরিয়ড যতটা, কত কন্ট্রাকশন পিরিয়ড কত ইউজুয়ালি কত আমরা বললাম 0.04 সেকেন্ড, দেখা গেছে এক্সপেরিমেন্টালি তার 1/10 টাইমস ফ্রিকোয়েন্সি আমরা যদি দিতে পারি, তাহলে হচ্ছে এই ডেভেলপমেন্ট গুলো, দিস থিংস ক্যান বি ডেমনস্ট্রেটেড টু ডেভেলপ ইফ ইট ইজ 10 টাইমস। যদি এক্সাম্পলটা বইতে দেওয়া থাকে যে 0.1 সেকেন্ড, অ্যাকচুয়ালি তো কন্ট্রাকশন পিরিয়ড আমরা 0.1 হয় না, 0.4 হয়, 0.04 সরি, 0.01 হলে কত হবে? 0.1 মানে হচ্ছে পার মিলি সেকেন্ড। 0.1 মানে কত হচ্ছে? পার সেকেন্ড করতে হলে সেটা বোধহয় 100 পার সেকেন্ড হয়ে যাচ্ছে, তাই তো? পার মিলি সেকেন্ড এত হলে 1000 দিয়ে গুণ করলে অত হবে 100 পার সেকেন্ড। তাহলে ওই ফ্রিকোয়েন্সি আমাকে ওইভাবে এক্সপেরিমেন্টালি ওইভাবে বাড়াতে হবে ফ্রিকোয়েন্সিটা, এবং অবভিয়াসলি আবার সেটা ভলান্টারিলি নিশ্চয়ই কন্ট্রোল করবো না, দ্যাট ইজ ইলেকট্রিক্যাল সার্কিটের মাধ্যমে। সো দ্য সিকোয়েন্স ইজ TREPI ফলোড বাই CLONAS, আরো বাড়াচ্ছি ইনকমপ্লিট টিটেনাস, এক সময় হচ্ছে কমপ্লিট টিটেনাস যখন দেখা যাবে সাস্টেইনড কন্ট্রাকশন। বাট এগেইন ইট ইজ টু বি ডিফারেন্সিয়েটেড ফ্রম সামথিং, যেটা পরের বছর বা তারপরে ফরেনসিককে পড়বে, হোয়াট ইজ রাইগর মর্টিস, শুনেছো হয়তো টার্মটা কখন, রাইগর মর্টিস, দ্যাট ইজ নট রাইট, দিস ইজ যা আমরা মাসেল, and this is summation of contraction, মানে কন্ট্রাকশন গুলো itself add up করছে, it is not the effect of the previous contraction নয়, it is the summation of contraction itself, because muscle fibers are not refractory, ঠিক আছে? muscle fibers itself are not refractory, কিন্তু ক্যালসিয়াম আয়নস কি হচ্ছে? কি হয় ক্যালসিয়াম আয়নস? সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে সার্কোপ্লাজমে আসে, আবার সার্কোপ্লাজমিক রেটিকুলামে ব্যাক করে, সেই টাইমটা আর দেওয়া হচ্ছে, সেই টাইমটা আর পাচ্ছে না যখন একদম সাস্টেন কন্ট্রাকশন হচ্ছে। ইট ইজ দ্য ক্যালসিয়াম আয়ন যেগুলো ডেফিসিয়েন্ট। অ্যাসিটিলকোলিন ওগুলো এখন নর্মাল আছে, হাই ফ্রিকোয়েন্সি দিচ্ছি অ্যাসিটিলকোলিন, কিন্তু অ্যাসিটিলকোলিন ডিপ্লিশনের জন্য এখানে জেনেসিস এটা ফেটিক হচ্ছে না, দিস ইজ সাস্টেন কন্ট্রাকশনে চলে যাচ্ছে। দিস ইজ নট যে কন্ট্রাকশন হচ্ছে কিন্তু কম হচ্ছে, দিস ইজ সাস্টেন কন্ট্রাকশন, বিকজ দিস ইজ আরো হাই ফ্রিকোয়েন্সি।
So this is what is the development of clonus. The topic is effect of increasing frequency on skeletal muscle contraction অথবা genesis of tetanus. আর এর আগে যেটা বইতে পড়ে আছে এখানে আগে বলা হলো সেটা হচ্ছে genesis of fatigue. কিছু in some the opinion of some faculties যেটা নাকি সবচেয়ে কঠিন এখানে, কিন্তু আমি অনেকবার কিভাবে সহজ করে বলবো দেখে রেখেছি। এফেক্ট অফ, আচ্ছা বিফোর গোয়িং ইনটু দ্যাট এফেক্ট অফ লোডটা কোথায় গেল? বিফোর গোয়িং ইনটু দ্যাট জাস্ট নার্ভ কন্ডাকশন ভেলোসিটি কিভাবে পাওয়া যায়? দিস ইজ সিম্পল, ইনডাইরেক্টলি রেকর্ডেড। ইনডাইরেক্টলি মানে ইনডাইরেক্ট ক্যালকুলেশনের মাধ্যমে করা হয়। নার্ভ কন্ডাকশন ভেলোসিটি আমরা কি করব, একটা নার্ভকে দুটো সিম্পল মাসেল কার্ভ নেব। একটা হচ্ছে স্টিমুলেশন উইল বি গিভেন, নার্ভের তো দুটো এন্ড, একটা নার্ভ তো কোথা থেকে আসছে? নার্ভ আসছে ভার্টিব্রাল এন্ড আর মাসেল এন্ড। অবশ্যই এখানে আমি কেটে নিয়েছি, কিন্তু নার্ভের ভার্টিব্রাল এন্ডটা তো আছে। তো নার্ভকে ভার্টিব্রাল এন্ডে স্টিমুলেট করব, একটা সিম্পল মাসেল কার্ভ নেব। আর একটা নার্ভকে কোথায় স্টিমুলেট করব? মাসেল এন্ডে, যেরকম করছি সিম্পল মাসেল টুইচ। দুটো সিম্পল মাসেল টুইচ নেব, ভার্টিব্রাল এন্ড আর দুটো লেটেন্ট পিরিয়ড আলাদা হবে, একটা লেটেন্ট পিরিয়ড আরেকটার থেকে বেশি হবে, ওইটা লেটেন্ট পিরিয়ডটা সাবট্রাক্ট করতে হবে। টাইম ট্রেসিং করে এক্সপেরিমেন্টালি আমি টাইমটা পাবো, লেটেন্ট পিরিয়ডটা সাবট্রাক্ট করতে হবে, নার্ভটাতে কতক্ষণ ইম্পালসটা নার্ভে কতক্ষণ ট্রাভেল করতে লেগেছে, নার্ভটার লেন্থটা আমি নেব। এক্সপেরিমেন্টাল সেটআপে তো আমি ভার্টিব্রাটা রাখিনি, আমি একদিকে নার্ভের এন্ডটা নেব, সেটাকে স্টিমুলেট করে একটা এসএমটি পাবো, আর এটা করে আমি একটা এসএমটি পাবো মাসেল এন্ডটা, যেটা প্রত্যেকটা ক্ষেত্রে করা হচ্ছে। করে ওই নার্ভ থেকে বা নার্ভের যে কোনো জায়গায় আমি যদি স্টিমুলেট করি, এক্ষেত্রে আমি নার্ভের ভার্টিব্রাল এন্ড আর মাসেল এন্ডে করে দুটো লেটেন্ট পিরিয়ডের যদি ডিফারেন্স নিই, তাহলে ওই, কারণ লেটেন্ট পিরিয়ডই তো ওইটা যেখানে হচ্ছে যে ইট ইজ অ্যাক্টিভেটিং দ্য নিউরোমাসকুলার জাংশন অ্যান্ড অল, তাহলে ওই ডিফারেন্সটা হচ্ছে নার্ভ দিয়ে কতক্ষণ ভার্টিব্রাল এন্ড থেকে মাসেল এন্ডে ট্রাভেল করতে তো সময় লেগেছে, তারপর তো নিউরোমাসকুলার জাংশনে অ্যাসিটিলকোলিন এগুলো হবে। তো ওই ডিস্টেন্সটা করব আর ডিস্টেন্সটাকে মেজার করব, তাহলে ওই ডিস্টেন্স বাই টাইমটাকে করলে, তার মানে ডিস্টেন্স লেন্থ অফ দ্য নার্ভ ওইটার করে বাই দ্য টাইমের ডিফারেন্সটা কি, লেটেন্ট পিরিয়ড অফ দ্য টু সিম্পল মাসেল কার্ভস। যদি এমনি সেটা পাবো না, তাই জন্য দুটো সিম্পল মাসেল কার্ভ করে নিয়ে তার লেটেন্ট পিরিয়ডের ডিফারেন্সটাই হচ্ছে ডিফারেন্স, এটা সিম্পল। তারপর ক্যালকুলেশনটা যে নার্ভ কন্ডাকশন ভেলোসিটি স্টাডি, ভেলোসিটি অফ নার্ভ ইম্পালস, ভেলোসিটি অফ নার্ভ ইম্পালস, এখানে মাসেলের কোনো ব্যাপার নেই। এসএমটিটা খালি নিতে হচ্ছে টু গেট দ্য টাইম, টু গেট দ্য ডিফারেন্স ইন দ্য লেটেন্ট পিরিয়ডস। আচ্ছা লাস্ট হচ্ছে এফেক্ট অফ লোড, কোথায় গেল? এই যে এফেক্ট অফ লোড অন স্কেলিটাল মাসেল কন্ট্রাকশন। লোড একটা কোথায় শুনেছি? প্রিলোড এন্ড আফটার লোড, CVS. So same concept is same, it can be on any, ওখানে কি অ্যাকচুয়ালি হার্ট মাসেলের উপর। সো প্রিলোড মানে কি, আফটার লোড মানে কি? প্রিলোড মানে অলরেডি দ্য মাসেল হিয়ার কন্ট্রাক্টেড, প্রিলোডকে অনেক সময় ফ্রি লোড বলছে, সেটারও কারণ আছে। প্রিলোড অলরেডি দ্য মাসেল ইজ কন্ট্রাক্টেড, কখন কন্ট্রাক্টেড? এই সরি, অলরেডি দ্য লোড, যেটা লোডটা সেটা অ্যাক্টিং অন দ্য মাসেল অলরেডি বিফোর দ্য কন্ট্রাকশন স্টার্টস। হার্ট মাসেলের ক্ষেত্রে কি পড়েছি? একটা ভলিউম এসে জমা হচ্ছে ব্লাডে, ভেন্ট্রিকল চেম্বারে কি ভলিউম এসে জমা হচ্ছে, সেটাকে কি ভলিউম বলা হয়? এন্ড ডায়াস্টোলিক ভলিউম, ভলিউম অফ ব্লাড, ইট ইজ অলরেডি কিপিং দ্য মাসেল স্ট্রেচড। ওখানে কি স্ট্রেচিং হয়? দ্যাট ইজ দ্য ইলাস্টিক কম্পোনেন্টস। প্যাসিভ টেনশন ডেভেলপ করে ডিউ টু দ্য স্ট্রেচিং অফ দ্য ইলাস্টিক কম্পোনেন্টস, যেগুলো কন্ট্রাক্টাইল কম্পোনেন্ট নয়, ইলাস্টিক কম্পোনেন্ট। এবার সেটা কি হয় যখন, and what is after load? The load is acting on the muscle after the muscle contraction starts. This is difficult, difficult area, মানে বারবার ভাবলেও গুলিয়ে যাবে। কিন্তু কি হচ্ছে, খুব সিম্পল ভাবে মনে রাখতে গেলে, সাম এনার্জি ইজ ওভারকাম ডিউ টু, কিভাবে ওভারকাম করতে হচ্ছে, আবার একটা লোড পড়ছে, সেই লোডটা পড়ার পর আবার ইলাস্টিক কম্পোনেন্টকে ওকে স্ট্রেচ করতে হচ্ছে। দ্যাট ইজ দ্য রিজন
দ্যাট ইজ দ্য ফিজিওলজিক্যাল রিজন। বাট আমরা কি বলবো যে প্রিলোড মানে হচ্ছে অলরেডি দ্য লোড ইজ অ্যাক্টিং অন দ্য মাসেল বিফোর ইট স্টার্টস অ্যান্ড লোড ইজ অ্যাক্টিং অন দ্য মাসেল আফটার দ্য মাসেল কন্ট্রাকশন। তার মানে আমরা কি হয়, একটা ভারী জিনিস, একটা ট্রাঙ্ক তুলে এইভাবে এই চেয়ারটাকে তুলে, যদি এটা যেটা যদিও খুব ভারী লাগছে না, সত্যি যেটা ভারী, আমরা কি করি এইখান থেকে তুলে এখানে রাখতে হবে। তাহলে তুলে আমরা কি করি, প্রথমে চেষ্টা করি একটু হাতে ওটাকে ধরে নেওয়ার, তারপর আবার মাসেল কন্ট্রাকশন হয়ে করব। তাহলে ওইটাই তখন প্রিলোড হিসেবে কাজ করছে। একটা ভারী জিনিস তুলে আর একটু উপরে রাখতে হবে বা একটা শেলফে রাখতে হবে, তখন আমরা কি করি একটু ধরে রাখি কিছুক্ষণ। ওই আগের অ্যাকশনটার প্রিলোড আফটার লোড ভাবতে হবে না, পরের অ্যাকশনটা, এই পরের অ্যাকশনটা যে করবো তার আগে এটা কিছুক্ষণ ধরে রাখি মাসেল স্ট্রেচ করার। সো লোড ইজ অ্যাক্টিং ইভেন বিফোর দ্য কন্ট্রাকশন স্টার্টস। তার একটা মানে বেনিফিট, নট বেনিফিশিয়াল এফেক্ট, বেনিফিট হচ্ছে যে তাতে আমার ওই মাসেল কন্ট্রাকশনটাকে আমরা করতে পারি, উই ক্যান মানে বেনিফিট ইট, আমরা বেশি মানে ওয়ার্কটা দ্যাট উইল বি ডান এফিশিয়েন্টলি, দ্যাট ওয়ার্ক উইল বি ডান এফিশিয়েন্টলি। ক্যালকুলেট করা যায় ওয়ার্ক পুরো। ড্রামে যখন ছবি আঁকে, ছবিটা যখন পড়ে, দুটো ট্রায়াঙ্গেল তৈরি হয়, এটা তো একটা লিভার, আলটিমেটলি তো একটা লিভার সিস্টেম। তাহলে লিভার সিস্টেমে কি থাকে, আবার ফিজিক্সে গেলে লিভারের সিস্টেমে কি থাকে, লিভার কাকে বলে সেই সবাই তোমাদের বলার কথা। আমি আবার এগুলো পড়লাম, একটু ফিজিক্স পড়লাম, ইন্টারেস্টিং লাগলো বলে পড়লাম। ফার্স্ট ক্লাস লিভার, সেকেন্ড ক্লাস লিভার, থার্ড ক্লাস লিভার, কি কি আছে? লোড, এফোর্ট, ফালক্রাম। সামটাইমস দ্য লোড ইজ বিটুইন দ্য এফোর্ট অ্যান্ড দ্য ফালক্রাম, কখনো এফোর্ট ইজ বিটুইন দ্য, মাছ যখন ধরছে কি হচ্ছে, যেখানে এফোর্টটা দিচ্ছে ফালক্রামটা পেছনে, আর লোডটা কোথায়, যেখানে মাছটা ধরা পড়বে। যখন একটা এই গাড়ি টেনে নিয়ে যায় যার পেছনে, তখন কি একদম পেছনের চাকাটা হচ্ছে ফালক্রামটা, আর এফোর্টটা দিচ্ছে এইভাবে গাড়িটাকে টানছে, যেরকম ওই কয়লার গাড়িটারই টেনে নিয়ে যায়, আর মাঝখানে কয়লাটা যেটা টেনে নিয়ে যাচ্ছে, দ্যাট ইজ দ্য লোড। সো এরকম এখানে একটা ফার্স্ট ক্লাস লিভার সিস্টেম কাজ করছে, ফার্স্ট ক্লাস লিভার, যেখানে হচ্ছে ফালক্রাম ইজ বিটুইন দ্য এফোর্ট অ্যান্ড দ্য লোড। এফোর্টটা যেখানে মাসেল কন্ট্রাকশন হচ্ছে ফালক্রাম, আর লোডটা যেখানে হচ্ছে তোমার রাইটিং লিভারটা আঁকছে। তো এই গোটা লিভার সিস্টেমটা একটা মডিফাইড ফার্স্ট ক্লাস লিভার সিস্টেম, যেটা দিয়ে এটা আঁকা হচ্ছে। দুভাবে রেকর্ড করা যায়, একটা হচ্ছে মুভিং ড্রাম, একটা স্টেশনারি ড্রাম। মুভিং, এটা কি সে হতে পারে, স্টেশনারি না মুভিং? যেখানে হাইট অফ কন্ট্রাকশন অনলি পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ স্টেশনারি ড্রাম। আফটার লোড মানে কি, আফটার লোডে আমি সবসময় কি পাবো, যেই আমি বাড়াচ্ছি, আমি একটা 10 গ্রামের ওজন পাঠাতে বলছি, একদম গ্রাম করেই লেখা আছে, বইতেও লেখা আছে, 10 গ্রাম, 20 গ্রাম, 30 গ্রাম, যত বাড়াচ্ছি তত আমার কষ্ট হবে, মানে মাসেল কন্ট্রাকশন কষ্ট হবে না, হবে কষ্ট হবে, মাসেল কন্ট্রাকশনের অ্যামপ্লিটিউড কমছে। আর প্রিলোডে কি হচ্ছে, প্রথম দিকে যখন বাড়াচ্ছি তখন বাড়ছে। এগুলো বিভিন্ন দ্যাট ক্যান বি ফিজিওলজিক্যালি এক্সপ্লেন, যে অ্যাটলিস্ট এটা দেখে রাখো, এটাই হচ্ছে সবচেয়ে, সেই হিসেবে সবচেয়ে কঠিন, মানে উইদিন দিস 8 গ্রাফস। প্রিলোডে এটা হচ্ছে প্রিলোড ইন স্টেশনারি ড্রাম, 0 10 দিলে হচ্ছে 20 40, কিন্তু তারপর আস্তে আস্তে দ্য কন্ট্রাকশন উইল ডিক্রিজ। আর একটাই যদি মুভিং ড্রামে যদি একটাই আমি নিই, ইফ আই টেক অনলি ওয়ান অবজারভেশন অন আ মুভিং ড্রাম, ছবি আছে ওই বইয়ে আছে, দেখো মুভিং ড্রামে একটা ছবি আছে। আফটার লোডের থেকে প্রিলোডে আমার প্রিলোডেড কন্ডিশন হলে অ্যামপ্লিটিউড অফ কন্ট্রাকশনটা বেশি হবে। এর বেশি খুব একটা কিছু ওয়ার্ক ডান কি করে, ওয়ার্ক ডান তো অ্যাকচুয়ালি ফোর্স ইনটু ডিসটেন্স, ব্যাপারটা কিছু নয়। আমি 10 গ্রাম দিলে 10 গ্রাম, 20 গ্রাম দিলে 20 গ্রাম, কিন্তু কি করে আসছে ওইটাও ওখানে করা আছে। দুটো হাইটের রেশিও নিতে হবে আর একটা লেন্থ। লেন্থ কি, এখানেই লিভার সিস্টেমের কনসেপ্টটা কাজে লাগবে। কোন লেন্থটা, একটা হচ্ছে বিটুইন দা, যেখানে মাসেলটা আছে, এটা এগুলো ওই সেটআপ ছাড়া হয় না, যেখানে মাসেলটা আছে আর যেখানে রাইটিং লিভারটা লিখছে, এটা হচ্ছে গ্রেটার লেন্থটা। আর যেখানে মাসেল আছে আর যেখানে আমি অ্যাকচুয়াল হাইট অফ কন্ট্রাকশনটা মাপবো, সেটা হচ্ছে স্মলার লেন্থ। সেরকম একটা গ্রেটার হাইট আছে, যেটা হচ্ছে মুভিং ড্রামে হলে এই হাইটটাকে মাপছে, বা স্টেশনারি ড্রামে হলো এই হাইটটাকে মাপছে, দ্যাট ইজ ক্যাপিটাল এইচ হিসেবে লেখা হয়। ওই রেশিও গুলো নিয়ে, ওইটা যদি আঁকাটা যদি করা যায়, ওই রেশিও গুলো নিয়ে এইভাবে এই পরীক্ষার আগে, তাই জন্য একটা দুটো বই লাইব্রেরি থেকে তুলে রাখবে,
যাই হোক ওয়ার্ক ডান, অন্তত আমি থাকলে জিজ্ঞেস করবো না, আমি তো থাকবো না ফাইনাল পরীক্ষায়, যাই হোক কেউই জিজ্ঞেস করবে না। ওয়ার্ক ডান হচ্ছে আলটিমেটলি ফোর্স ইনটু ডিস্টেন্স। ফোর্সটা কি 10 গ্রাম, 10 গ্রামকে কি দিয়ে ভাগ করতে হবে, এই কাজগুলো মাসেলটা কার এগেনস্টে কাজ করছে, যদি যখন আমি প্রিলোড ফ্রি করে দিচ্ছি এগেনস্ট গ্র্যাভিটি কাজ করছে, 10 গ্রাম ইনটু দা ওই ডিস্টেন্সটা পাবো ওখান থেকে যে কতটা হাইট মুভ করেছে, দ্যাট ইজ গিভেন বাই ওই সেটআপে ছবিটা আঁকা যাবে, ছবিটা আঁকলে বোঝা যাবে দুটো সিমিলার ট্রায়াঙ্গেল এরকম ফর্ম হবে এইরকম। তাহলে এটা একটা লেন্থ, লিখেই না ঠিকঠাক, ভালো পেনটা কোথায় গেল, কালো রঙেরটা, এই একটা স্মল এইচ, মানে একদম মাসেল এন্ড থেকে রাইটিং লিভার অবধি ড্রামটা থাকবে এই লেন্থটাকে ক্যাপিটাল এল লেখে, আর এইটা হচ্ছে যেটা আঁকা হয়েছে, মানে যেটা লিভারটা, যেটা আমি যে ফিগার গুলো পাচ্ছি সেই এইচ, প্রতিটা 10 গ্রাম দিলে একরকম হবে, 20 গ্রাম দিলে একরকম হবে, 30 গ্রাম দিলে একরকম হবে, প্রত্যেকটা অবজারভেশন আলাদা হবে। সেই সিমিলার ট্রায়াঙ্গেলের কনসেপ্ট কি, এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা সিমিলার ট্রায়াঙ্গেল, দুটো অ্যাঙ্গেল কমন, এরকম হয় তো। সিমিলার ট্রায়াঙ্গেল মানে কি, একই ধরনের ট্রায়াঙ্গেল, দুইটা অ্যাঙ্গেলই করেসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল, সেই জিওমেট্রি ম্যাথমেটিক্স কোন ক্লাসের, সেই করেসপন্ডিং অ্যাঙ্গেলস ইকুয়াল কিন্তু একটার থেকে আরেকটা সাইজ বড়, এই তো হয়। তাহলে এই দুটো রেশিও আর এই দুটো রেশিও হচ্ছে সেম হবে, তাহলে আমাকে পেতে হবে হচ্ছে এইচ। এইগুলো আমার এক্সপেরিমেন্টাল সেটআপে নোন থাকে, এইটা নোন, এইটা নোন, এইটা নোন, আই ক্যান ক্যালকুলেট দিস and multiply it by the force. ফোর্সটা কি, ফোর্সটা যদি আমি সেন্টিমিটার আর এতে নিই, সিজিএস সিস্টেমে নিই, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, ফোর্স ইজ যেই মাসটা ইনটু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে 980 দিয়ে গুণ করতে হবে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি 980 তো সিজিএস সিস্টেমে, তাহলে মাসটা 10 গ্রাম, 10 ইনটু 980, আর এইচটা যত সেন্টিমিটার হবে সেইটা গুণ করলে কিসে পাওয়া যায় ওয়ার্ক ডানটা, ইআরজিএস, মানে এটাকে বলে আর্স, মাস ইনটু অ্যাক্সিলারেশন। কি হয়, ফোর্স হয় ডাইন, মাস ইনটু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এই ফোর্সটা কি, এই ফোর্সটাকে ডাইন বলে ডিওয়াইএনই, আর ডাইনটাকে ডিসটেন্স দিয়ে গুণ করলে হচ্ছে আর্কস, আর এতে কি হয় নিউটন মিটার, মানে হচ্ছে জুলস এসআই সিস্টেম। তো আমরা এখানে করলে আর্কস, সেটা হচ্ছে ওয়ার্ক ডানের ক্যালকুলেশন, অত দূর যাওয়ারই দরকার নেই। প্রি লোডে গ্রাফটা কিরকম দেখতে হবে, আফটার লোডে কিরকম দেখতে হবে, যদি মুভিং গ্রামে করি তাহলে প্রি লোডে অ্যামপ্লিটিউড অফ কন্ট্রাকশনটা বেশি হবে, কারণ দ্যাট ইজ বেনিফিটিং যেটা আগে থেকে, এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা অলরেডি ওই ব্লাডটা গিয়ে হার্টের ক্ষেত্রে ইট হ্যাজ স্ট্রেচড, আমি একটা ভারী জিনিস তোলার আগে ওয়েট করে গেলাম, অলরেডি স্ট্রেচিংটা ইলাস্টিক কম্পোনেন্ট স্ট্রেচিং হয়ে যাচ্ছে, তারপরে আমার ওটাকে তাকে তুললাম জিনিসটাকে, আর ডিরেক্ট আমার অলরেডি শুরু হয়ে গেছে, তখন যদি একটা লোড এসে পড়ে হাতের মধ্যে, মানে আমি একটা ট্রাঙ্ক তুলছি, হ্যাঁ, এবার কেউ এসে আরেকটা ট্রাঙ্ক চাপিয়ে দিল ওই অবস্থা, দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ আফটার লোড, যে তখন আমার মাসেল পারবো না বলে আবার নামিয়ে দেবো, বিকজ তখন আর মাসেল অলরেডি কন্ট্রাক্ট হয়ে যাওয়ার পরে ওই লোডটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। হার্টের ক্ষেত্রে কি, সেটা যে রেজিস্ট্যান্স উইদিন দ্য আর্টারিজ, যদি পেরিফেরাল আর্টারিয়াল রেজিস্ট্যান্স বেড়ে যায় তাহলে তার এগেনস্টে ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করা শুরু করে দিয়েছে, তার এগেনস্টে আবার তাকে পাম্প করতে হচ্ছে, তখন তার এফিসিয়েন্সি কমবে, ওয়ার্ক ডান মাপলে দেখা যাবে করতে পারছে না। এরকম ভাবে যদি আমি এই আরেকটা কমন এক্সাম্পল দেওয়া হয়, আমি যদি এইভাবে দেয়ালটাকে ঠেলি তাহলে কোনো, সেইটা অবশ্য অন্য এক্সাম্পল, আইসোমেট্রিক ভার্সেস আইসোটোনিক কন্ট্রাকশন। আইসোমেট্রিক মানে কি, আলটিমেটলি আমার মাসেল লেন্থ চেঞ্জ হচ্ছে না, মানে অরিজিন আর ইনসারশন ফিক্সড, মাসেল লেন্থ চেঞ্জ হচ্ছে না, কিন্তু কন্ট্রাকশন কিন্তু হচ্ছে, মানে অ্যাক্টিন মায়োসিনের ক্রস সাইক্লিং, ক্রস ব্রিজিং এগুলো হচ্ছে, কিন্তু আমি দেয়ালটাকে কি অ্যাকচুয়ালি ঠেলে সরাতে পারবো? ওয়ার্ক ডান ইজ জিরো বিকজ মাসেল লেন্থ ইজ নট চেঞ্জিং, ইট ইজ জিরো। কিন্তু আইসোটোনিক কন্ট্রাকশনে কেন আইসোটোনিক বলছে, তাহলে ওখানেও কিছু ওই মিসনোমারের সিস্টেম, এগুলো আমাদেরই করতে করতে গুলি যায়। কেন আইসোটোনিক বলছে? আইসোটোনিক কন্ট্রাকশনে তো ওয়ার্ক ডান হচ্ছে, তাহলে টেনশনও তো ডেভেলপ করছে। কেন আইসোটোনিক বলছে? বিকজ ইউজুয়ালি আমরা অ্যাজিউম যেটা করছি, ইট ইজ এগেনস্ট এ ফিক্সড লোড,
ওই লোডটা সেম বলে আমি বলছি আইসোটোনিক। ওই টেনশনটা সেম। মাসেল কখন কাজ করতে পারে বা মাসেল কখন লোডটাকে তুলতে পারে, যে মাসেলে যে ফোর্সটা ডেভেলপ হবে দ্যাট ইজ গ্রেটার দ্যান দ্য লোড। যে 20 গ্রাম লোড, যে একটা 20 গ্রাম, আমি 20 গ্রাম তো কোনো ব্যাপার না, 20 কেজি ধরি, আমি যদি 20 কেজি তুলতে যাই তাহলে মাসেলকে তো সে যা মানে সেখানে যা টেনশন, তার থেকে আমার মাসেল বেশি ফোর্স এক্সার্ট করতে পারবে, তবেই তো আমি সেটাকে তুলবো। না হলে আমি 20 কেজিকে ওভারকাম করবো কি করে? তার টেনশনটাকে তো আমার মাসেলে যে ফোর্সটা ক্রিয়েটেড হচ্ছে, মানে প্যাসিভ টেনশন কিসের জন্য হয়? ওই ইলাস্টিক কম্পোনেন্টের জন্য। আর অ্যাক্টিভ টেনশন যেটা হচ্ছে তখন ডেভেলপ করছে ডিউরিং দ্য ওয়ার্ক, সেইটা মাসেল ওই লোডটাকে ওভারকাম করবে, তবেই তো আমি মাসেলটা কাজ করবে। এগুলো থিওরি। সো এটা কি? ওই 5টা এগুলো দাও। এটা কি তাহলে? কটা গ্রাফ হলো? টোটাল 8টা গ্রাফ। সিম্পল মাসের কার্ভ, এফেক্ট অফ টেম্পারেচার, effect of 2 successive stimulus, effect of increasing strength of stimulus. Increasing strength of stimulus কোনটা? যেটা স্টেশনারি ড্রামে only height of contraction নোট করছে। genesis of fatigue, effect of increasing frequency মানে ক্লোনাস, genesis of tetanus, genesis of fatigue, velocity of nerve impulse আর effect of load। ঠিক আছে, এই অন্তত পক্ষে জিনিসগুলো পুরো এক্সপ্লেন না করতে পারলেও কোনটা কিসের গ্রাফ সেটা বলতে হবে। আর ওই বেনিফিশিয়াল এফেক্ট কোথায় হচ্ছে, ইনক্রিজিং স্ট্রেংথ অফ স্টিমুলাস দিলে যে আমি বেনিফিশিয়াল এফেক্ট অ্যাভয়েড করছি, এই 2-4টে কথা, যে কটা কথা বেশি বলা যাবে তাতেই, এগুলো মোটামুটি বলতে পারলেই তাতে হাই স্কোরিং হয়ে যায়। কিন্তু ওই সব দেখে গিয়ে ওখানে জীবনে কোনোদিন দেখিনি সিম্পল মাসেল কার্ভ, নামটা বলতে পারছি না, সিম্পল মাসেল টুইচ, সিম্পল মাসেল টুইচ ইজ টু দ্য সিঙ্গেল ফাইবার। এই যে সামেশন অফ কন্ট্রাকশন এগুলো বলছি, যখন আমরা বলছি তখন কি আর সিঙ্গেল ফাইবার থাকতে পারে? তখন হচ্ছে মাল্টিপল ফাইবার। কন্ট্রাকশন কি একটা ফাইবারে হয়? তো সেইগুলো 2-1টা কথা বলতে পারলেই এইখানে এই টপিকটায়। এরপর আবার অ্যাম্ফিবিয়ানের কার্ডিক আছে।